হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমাদের হচ্ছে কেমিস্ট্রির পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা লেকচার নাম্বার ২, সেকেন্ড লেকচার। সো এই লেকচারে আমরা হচ্ছে ৩টা টপিক নিয়ে মেইনলি আলোচনা করব। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতা কিভাবে করতে হয়, স্টিওসিওমেট্রি, অ্যান্ড দ্য লাস্ট টপিক ইজ লিমিটিং বিক্রিয়ক। এই 3টা টপিক নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। ফার্স্ট লেকচারে আমরা মূলত চ্যাপ্টারটার ইন্ট্রো প্লাস হচ্ছে মোল সংখ্যা রিলেটেড কিছু ম্যাথ করেছিলাম, ঠিক আছে? সো ওইখানে আসলে ওই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় অবজেক্টিভেই আসে। আজকের যে ম্যাথগুলো আমরা করব এইটা কাইন্ড অফ সিকিউ সেন্ট্রিক, ঠিক আছে? পরীক্ষায় বোর্ড পরীক্ষায় বেসিক্যালি তোমার এই চ্যাপ্টারের এই আজকের লেকচারে আমরা যে ম্যাথসগুলো করবো বা তুমি আজকের লেকচারে মেয়ে ম্যাথগুলো শিখবা, সেগুলো থেকে মোটামুটি সিকিউ অ্যান্সার করতে পারবা। সো আমরা হলো চলো শুরু করি আজকের লেকচারটা। প্রথমেই আমরা হচ্ছে যেটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতা। রাসায়নিক বিক্রিয়াগুলোকে কিভাবে সমতা করতে হয়। তুমি মোটামুটি একটা জিনিস মাথায় রাখতে পারো, তোমাকে পুরা কেমিস্ট্রি জার্নিটাতে অনেক 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 বিক্রিয়া করতে হবে। তোমাকে কিছু জৈব বিক্রিয়া করতে হবে, তোমাকে কিছু অজৈব বিক্রিয়া করতে হবে, তোমাকে আয়ন শনাক্তকরণের কিছু বিক্রিয়া করতে হবে। সো ম্যাক্সিমাম বিক্রিয়াগুলোতে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে গিয়ে তোমাকে উভয় সাইডে বা বিক্রিয়াটাকে সমতা করতে হয়। নয়তো তুমি হচ্ছে বিক্রিয়ার ইকুয়েশন দিয়ে যে সমস্ত ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবা বা যে সমস্ত ম্যাথগুলো করবা সেগুলো ঠিকমতো হবে না। বিশেষ করে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা রেসপেক্টে বিক্রিয়া সমতা করা ইজ মাস্ট। আদারওয়াইজ আমরা মূল সংখ্যার সাথে তুলনা করতে কখনোই পারবো না, যেটা আমাদের এই চ্যাপ্টারে লেটার যে টপিকগুলো, দ্যাট মিনস অ্যাসিড ক্ষার সমতা, জারণ বিজারণ বিক্রিয়া সমতা, এগুলোতে আমরা বেশ ভালো লেভেলে প্যারা খাবো, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে একটা বিক্রিয়া দিয়ে পড়াটা শুরু করি। প্রথমে যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা হাইড্রোজেন গ্যাসের সাথে তুমি যদি একটা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করো, তাহলে তুমি পাবা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও গ্যাসীয় অবস্থায় পাবা। এবং এই বিক্রিয়াটার বেলায় মনে রেখো, এটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতি ছাড়া বিক্রিয়াটা হয়ই না। দ্যাট মিনস তুমি যদি বদ্ধপাত্রে বিক্রিয়াটা ঘটাইতে চাও, তাহলে দেখবা যে এই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে না। বিক্রিয়াটা ঘটানোর জন্য অবশ্যই ইউভি রে, দ্যাট মিনস সূর্যের আলো অবশ্যই দরকার। তো এই বিক্রিয়ার বেলায় তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটা সাইড, একটা হচ্ছে আমাদের বিক্রিয়ার এই যে তীর চিহ্নর লেফট পোর্শন আর রাইট পোর্শন, যদি তুমি খেয়াল করো দেখবা যে দুই সাইডে যে হাইড্রোজেন নাম্বার আছে এবং দুই সাইডে যে ক্লোরিন নাম্বার আছে সমান না। কিন্তু এই পাশে হাইড্রোজেন আছে দুইটা, এই পাশে হাইড্রোজেন আছে একটা। তো বিক্রিয়ার সমতা করা বলতে বোঝায় তুমি ফার্স্টে রিঅ্যাক্টেন্ট, দ্যাট মিনস এই সাইডটা বিক্রিয়ক লিখবা, দেন তার প্রোডাক্টগুলো লিখবা, তারপরে তুমি দুই সাইডে যতগুলা বিক্রিয়কের যে কয়টা অণু আছে ঠিক ওই সেম পরিমাণ ওই পাশে বানানোর জন্য তুমি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবা। সিম্পলি এইটুকুই কাজ। তোমাকে বিক্রিয়ক লিখতে হবে, তোমাকে উৎপাদ লিখতে হবে, এবং দুই সাইডে বিক্রিয়ক এবং উৎপাদের যতগুলা অণু আছে তাদের নাম্বার যেন সেম হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো ধরো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইডে হাইড্রোজেন আছে হচ্ছে গিয়ে তোমার দুইটা। সো তুমি এখানে দুই দিয়ে গুণ, হাইড্রোজেন আছে দুইটা, বাট রাইট সাইডে আমাদের এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে পুরা জিনিসটাকে আমরা কি করব, তাহলে পুরা জিনিসটাকে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করব। আর দুই দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো ক্লোরিনও তখন দুইটা হয়ে যায়, বাট ফরচুনেটলি লেফট সাইডে ক্লোরিন অলরেডি দুইটা দেওয়া আছে। তো আমাদের এই বিক্রিয়াটা সুন্দর মতো সমতাকৃত হয়েই গেল। তারপরে আমাদের খুব ফেমাস একটা প্রোডাক্ট, যেটা আমরা মোটামুটি সারাদিনের মধ্যে আমাদের অনেকবার ইউজ করতে হয়, আমরা পানিটার দিকে যদি দেখি, তাহলে পানিটা কি, যে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে পানি তৈরি হচ্ছে। বাট এখানে দেখো কি হইতেছে, H2O এর মধ্যে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন দুইটা, তো দুই সাইডে অক্সিজেন সমতাকৃত হয়েই গেছে। এই হাইড্রোজেন সমতা করার জন্য লেফট সাইডে আমাদের হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই পাশে একটা অক্সিজেন, সো এই সাইডেও একটা অক্সিজেন, আর এই পাশে দুইটা হাইড্রোজেন, এই পাশে দুইটা হাইড্রোজেন, সুতরাং বিক্রিয়াটা হচ্ছে সমতাকৃত। বাট একটা জিনিস কি, যে এই বিক্রিয়াগুলোতে মোস্ট অফ দ্য টাইম যেটা করে ওরা হচ্ছে এই মোল সংখ্যাগুলা, যেটা মানে বিক্রিয়া যতটুকু অণু ব্যবহৃত হয়েছে এটাকে ওরা ফ্র্যাকশনে রাখতে চায় না, ভগ্নাংশ আকারে রাখতে চায় না। দ্যাটস ওয়াই তোমাকে বলা হয় যে তুমি এই টাইপের কেস থাকলে নিচে যে সংখ্যা আছে সেটা দিয়ে সবাইকে গুণ করে দাও। গুণ করে দিলে তুমি কি পাচ্ছ এই ক্ষেত্রে, যে দুইটা হাইড্রোজেন তোমার একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে দুই অণু পানি, ঠিক আছে? বিক্রিয়া করতেছে কি বলো, দুই অণু পানি। তো এইভাবে করে তুমি বিক্রিয়াটা সমতাকৃত করতে পারো। সিমিলারলি মনে করো আমরা আরেকটা এক্সাম্পল নিই, আমাদের কাছে অ্যামোনিয়া গ্যাস আছে, সেই অ্যামোনিয়া গ্যাসকে আমরা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইলাম। বিক্রিয়া করলে আমরা যে দুইটা প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড, আরেকটা হচ্ছে গিয়ে পানি। ওকে, এই দুইটা প্রোডাক্ট আমরা পাবো।
এইবার হচ্ছে আমাদের মোটামুটি ভালো লেভেলের জিনিসটা ক্লিয়ার হবে যে কিভাবে আমরা সমতা করি। তো তুমি খেয়াল করো তোমার এই যে দুইটা সাইড মোস্ট অফ দ্য টাইম করতে হয় কি, যারা সব থেকে কমন প্রোডাক্ট, যেমন দুই সাইডে সব থেকে কমন প্রোডাক্ট হচ্ছে অক্সিজেন, তো ফার্স্টে হচ্ছে অক্সিজেনকে সমতাকৃত করতে হয়, তাহলে আসলে বাকিগুলা মোটামুটি ইজিয়ার হয়। যেমন দেখো এখানে আছে অক্সিজেন দুইটা, এই পাশে অক্সিজেন দুইটা, দ্যাটস ইট, ঠিক আছে, সমতাকৃত হয়ে গেছে। দেন এই পাশে দেখো দুইটা হাইড্রোজেন আছে, বাট এই পাশে আছে তিনটা। তো এইবার এইটাকে সমতাকৃত করার জন্য আমরা করব কি, দেখো আমরা এইটাকে 2 দিয়ে গুণ করতে পারি, তখন আমাদের হচ্ছে এই পাশে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমাদেরকে এই পাশে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং আমাদের তখন হাইড্রোজেন নাম্বারটা সমতা হইল, এই পাশে নাইট্রোজেন নাম্বারটা সমতা হইল না, কারণ নাইট্রোজেনে দুইটা আছে আর এই পাশে নাইট্রোজেনে একটা আছে। সুতরাং তোমাকে এটাও কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপরে খেয়াল করো যে এই পাশে টোটাল অক্সিজেন কিন্তু এখন 5টা হয়ে গিয়েছে, বাট এই পাশে অক্সিজেন আছে 2টা। তার মানে আমরা এই পুরা জিনিসটাকে 5/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখন এই সাইডে টোটাল 5টা অক্সিজেন থাকলো এবং পুরা বিক্রিয়াটা আমাদের কি সমতাকৃত হয়ে গেল। কিন্তু আমি তোমাকে প্রথমেই বলেছি যে তুমি কখনোই বিক্রিয়া এই ফ্র্যাকশন আকারে রাখবা না, কারণ আমরা যতগুলা রাসায়নিক বিক্রিয়ার ম্যাথ করব কখনোই ফ্র্যাকশনে রেখে ম্যাথগুলো করা হয় না, এটাকে সবসময় পূর্ণ সংখ্যায় নিয়ে এসে ম্যাথগুলো করতে হয়। তো আমরা যেটা করি, এটাকে আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে তুমি পাবা 4টা অ্যামোনিয়া এবং 5 অণু তুমি পাবা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তারপরে এই দুইটা প্রোডাক্ট বিক্রিয়া করে তৈরি করবে 4 অণু নাইট্রাস অক্সাইড, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 3 দুগুণী 6, 6টা পানি। এই হচ্ছে আমাদের 4 অণু অ্যামোনিয়া, 5 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 অণু নাইট্রাস অক্সাইড এবং 6 অণু পানি তৈরি করছে। আচ্ছা, এখানে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া সমতা টপিকটা পড়ার পর অনেকে হয়তো বা অনেক বিক্রিয়া প্র্যাকটিস করতে পারো। আমি বলবো জি প্র্যাকটিস করো, ইটস আপ টু ইউ। বাট আমি যেটুকু দেখেছি পুরো কেমিস্ট্রি পড়াতে যে তুমি হচ্ছে তোমার বেটার প্র্যাকটিস সেশনটা করা উচিত যে তুমি যখন একটা ম্যাথ করবা বা তুমি যখন কোনো একটা কেমিস্ট্রি প্রপার্টি পড়বা, ধর্ম পড়বা, তখন তোমাদেরকে এক একটা রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়। সো তুমি ওইখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে জিনিসগুলোকে সাথে নিজেকে ফ্যামিলিয়ার করো। আরেকটা জিনিস, যখনই কোনো একটা ম্যাথের টপিক পড়ানো হবে তখন দেখবা পার্টিকুলারলি কিছু বিক্রিয়াগুলোকে ওরা বারবার রিপিটেড হয়েছে, কিছু বিক্রিয়া বারবার রিপিটেড হয়েছে বোর্ড পরীক্ষাগুলোতে বা অ্যাডমিশন টেস্টে। তো ওই বিক্রিয়াগুলো করতে হয় কি না কাইন্ড অফ প্র্যাকটিসের থ্রুতে মেমোরাইজেশনে নিয়ে আসতে হয়। যেমন এই যে বিক্রিয়াটা তুমি বোর্ডে দেখতে পাচ্ছ যে 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 মোল নাইট্রাস অক্সাইড আর 6 মোল পানি তৈরি করছে। এই বিক্রিয়াটা অনেক ফেমাস একটা বিক্রিয়া, কারণ যখন তুমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রির ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 পড়বা, দ্যাট মিনস রাসায়নিক পরিবর্তন, সেই চ্যাপ্টারটাতে একটা টপিক আছে রাসায়নিক বিক্রিয়ার গতিশক্তি, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার হার। তো ওই রাসায়নিক বিক্রিয়ার হার পড়তে গেলে এই বিক্রিয়াটা দিয়ে অ্যাকচুয়ালি অনেকে আমরা বুঝায় থাকি ওর টাইপের ম্যাথগুলা। সো এইরকম কিছু কিছু বিক্রিয়া প্রত্যেকটা চ্যাপ্টারেই মোটামুটি হাইলাইটেড হয়। সো ওই বিক্রিয়াগুলোকে না অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, যাতে পরীক্ষায় ওইটা আসলে নিজেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি দেখছি, সো এটা নতুন না, ঠিক আছে। তো আমি বলবো তোমাদেরকে একটা সাজেশন দিব যে তোমরা হচ্ছে এই চ্যাপ্টার ওয়াইজ যখন টপিকগুলো পড়বা তখন এইরকম যে বিক্রিয়াগুলো দেখি আমি অবশ্যই মেনশন করে দিব, তুমিও নিজে থেকে যদি বুঝতে পারো আচ্ছা ঠিক আছে 2-3 বার অঙ্কটা রিপিট হয়েছে বা 2-3 বার বিক্রিয়াটা রিপিট হয়েছে, সো এটাকে একটু ট্রাই করো মেমোরাইজেশনটা করা, এটা তোমার অনেক টাইম সেভ করবে, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আমরা চিন্তা করতে পারি না, আরেকটা বিক্রিয়া আমরা মনে রাখতে পারি, যেমন হচ্ছে আমাদের হেবার-বস প্রণালীর একটা বিক্রিয়া আছে। হেবার-বস প্রণালীতে কি হয়, হেবার-বস প্রণালীতে একটা নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার তৈরি করছে হচ্ছে গিয়ে অ্যামোনিয়া গ্যাস। এবার এই অ্যামোনিয়া সংকেত জানি NH3, তো এইখানে 3 থাকলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। আর দেখো তাহলে এই পাশে টোটাল 6টা হাইড্রোজেন, এই পাশে হচ্ছে 3টা হাইড্রোজেন, তাহলে এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশেও 6টা হাইড্রোজেন হইলো, ফরচুনেটলি এই পাশে 2টা নাইট্রোজেন এবং এই পাশেও 2টা নাইট্রোজেন। এই বিক্রিয়া আর আমাদের কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে না, আগের বিক্রিয়াটার মতো গুণ করা লাগতেছে না, মানে এই যে পূর্ণ সংখ্যাকে মানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার কোনো প্রয়োজনীয়তা এই বিক্রিয়াটার বেলায় নাই। সো এরকম আসলে অনেক বিক্রিয়া করা যায়। সো তোমাদের যেটা বাসার কাজ থাকবে, তোমরা হচ্ছে সুন্দর মতো করে চ্যাপ্টারের প্রথম দিক থেকে জাস্ট বিক্রিয়াগুলো দেখে যাবা, যতগুলো বিক্রিয়া আছে ম্যাথের মধ্যে বিক্রিয়া দেওয়া বা এমনি বিক্রিয়া দেওয়া, জাস্ট দেখে যাবা এবং ট্রাই করবা দোনো সাইডে সংখ্যাগুলা মূল সংখ্যাগুলা বা অনুসংখ্যাগুলা সুন্দর মতো করে সমতা করার জন্য, এবং তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেগুলো করবা, ঠিক আছে।
একটা জিনিস কি যে অনেক সময় তোমার কাছে কোশ্চেন হইতে পারে যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি জানি না যে আমাদের প্রোডাক্টটা কি হবে। এখানে যে আপনি লিখলেন যে 4টা নাইট্রাস অক্সাইড আর 6টা পানি হইলো, এটা আপনি বুঝলেন কিভাবে? টু বি অনেস্ট, এই যে কখন কি প্রোডাক্ট হবে বা কোনটা কিভাবে প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে পড়ার জন্য পুরা ফার্স্ট পেপারে কেমিস্ট্রি যে 3rd চ্যাপ্টার এটা বেস্ট। এইখানে তোমাকে মৌলের সাথে বিভিন্ন টাইপের বিক্রিয়া পরপর দেখানো হয়েছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওইখান থেকেই আসে। সো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওভার দ্য প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবা মোটামুটি তোমার ইনস্টিংক্ট গ্রো করে যাবে যে কোনটা আসলে কি হয়। যেমন কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে পানি তৈরি হবে, মানে হাইড্রোজেনের একটা অক্সাইড তৈরি হবে। তারপরে অ্যাসিড আর বেস বিক্রিয়া করলে লবণ আর পানি হবে। জারণ বিজারণের বিক্রিয়াগুলো আমরা ভবিষ্যতে শিখব। অম্লক্ষার প্রশমন বিক্রিয়া আমরা শিখে ফেলছি, আয়নের বিক্রিয়াগুলো আমরা শিখব। এরকম টপিক বিক্রিয়াগুলো করতে হয়। এগুলা বাদেও কিছু বিক্রিয়া আছে সেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম হয়, তো তাদেরকে সেভাবে ট্রিট করতে হয়। মানে তুমি প্যাটার্নে ফেলতে পারবা না, বাট শিখতে হবে, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে শিখলে ইটস গুড। তো আমাদের হচ্ছে এই পেজটাতে যদি দেখো যে এখানে কি করা হয়েছে, এখানে সুন্দর করে রাসায়নিক বিক্রিয়া সমতার যে বৈশিষ্ট্যগুলো তোমাকে মেনটেন করতে হবে সেগুলো বলে দেওয়া আছে উইথ এক্সাম্পল। তুমি হচ্ছে দেখতে পাচ্ছ যে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেতকে তুমি প্রথমে লিখবা, তারপরে হচ্ছে গিয়ে তুমি সুন্দর মতো করে বিক্রিয়া সমতা না থাকলে বিক্রিয়াটাকে সমতা করবা, উৎপাদ এবং বিক্রিয়ক দুই সাইডে অনুসংখ্যাটাকে তোমাকে সমতা করতে হবে, ঠিক আছে? আর তীর চিহ্নের এই পাশ, এই যে তীর চিহ্ন বা সমান, কখনো তীর চিহ্ন দিব কখনো সমান চিহ্ন দিব, মোটামুটি এইটুকু মনে রাখতে হয়। এটা হচ্ছে একমুখী তীর চিহ্ন যখন বিক্রিয়া একমুখী হয়, আর আমরা হচ্ছে আরেকটা সাইন ইউজ করি যে এই সাইনটা, এটা কখন ইউজ করো বলতে পারবা? এটা ইউজ করা হয় যখন বিক্রিয়াটা উভমুখী হয়, মানে সামনের দিক থেকে বিক্রিয়া সংগঠিত হবে, অ্যাট দ্য সেম টাইম উৎপাদক ভেঙে বিক্রিয়াকে কনভার্ট হবে। এইটার জন্য বেসিক্যালি আমরা এই বিক্রিয়াটা করে থাকি, এই সাইনটা ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, সো দেখেন আমরা হচ্ছে একটা এক্সাম্পলও দিছি, ও সেই এক্সাম্পলটাই দেওয়া আছে যেটা তখন দেখাচ্ছিলাম। তো এইবার আসেন আমরা হচ্ছে ম্যাথে প্রবেশ করি। তো আমাদের কেমিস্ট্রির যে ম্যাথসগুলো আছে সেই ম্যাথগুলার যে কেমিস্ট্রি যে শাখায় পড়ানো হয় সেটাকে বলা হয় স্টিওসিওমেট্রি। সো পরিমাণগত রসায়ন, আমরা ওই টপিকটাকেই বলে থাকি। তো এইটার একটা সুন্দর থিওরি আছে, সেটা হলো মনে করেন আপনার কাছে বিক্রিয়া করছে এ মোল এ, তার সাথে তুমি বিক্রিয়া করাইছো বি মোল বি প্রোডাক্টকে, এবং উৎপন্ন হয়েছে সি মোল সি অ্যান্ড ডি মোল ডি। তো তুমি এখানে একটা জিনিসকে আমরা একটু ফ্যামিলিয়ার হই, ঠিক আছে? আমরা কিছু কথার সাথে নিজেদেরকে আগে পরিচয় করাই যে এই যে বিক্রিয়াটা তুমি বোর্ডে দেখতে পাচ্ছ এটা তো জাস্ট একটা র্যান্ডম বিক্রিয়া। আমরা এই পাশে কিছু বিক্রিয়ক লিখেছি আর এই পাশে কিছু উৎপাদ লিখছি। তো আমরা যদি এইভাবে বলি তোমাকে যে এ মোল এ প্রোডাক্টকে বিক্রিয়া করার জন্য তোমার অ্যাকচুয়ালি বি মোল বি প্রোডাক্ট এই আমার উক্ত রাসায়নিক বিক্রিয়া বা উক্ত প্লেসে দিতে হবে, আদারওয়াইজ আমার সি মোল সি আর ডি মোল ডি তৈরিই হবে না। তো এ মোল এ প্রোডাক্ট এবং বি মোল বি প্রোডাক্টকে তোমার এই বিক্রিয়া পাত্রে যদি তুমি না দাও তাহলে তোমার এই ক্ষেত্রে কোনো প্রোডাক্টই তৈরি হবে না। অর্থাৎ আমরা যদি একটু আমরা তো এটা জাস্ট একটা র্যান্ডমাইজ দেখলাম, তো আমরা যদি একটা বিক্রিয়া দেখে জিনিসটা বুঝি, এই যে আমরা 4 মোল অ্যামোনিয়া আর 5 মোল অক্সিজেনকে বিক্রিয়া করে 4 মোল নাইট্রাস অক্সাইড এবং 6 মোল পানি তৈরি করেছিলাম, তখন তুমি এই বিক্রিয়া থেকে কি বলতে পারো? এই বিক্রিয়া থেকে তুমি বলতে পারো যে 4 মোল অ্যামোনিয়া গ্যাস তোমার হচ্ছে 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। অর্থাৎ তুমি যদি 4 মোল অ্যামোনিয়া নাও তাহলে 4 মোল অ্যামোনিয়া বিক্রিয়া পাতে পুরোটা নাও তাহলে তোমাকে অবশ্যই 5 মোল অক্সিজেন প্রোভাইড করতে হবে, নাইলে এই পাশে যে অ্যামাউন্টটা তৈরি হওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা কাঙ্ক্ষিত উৎপাদটা উৎপন্ন হবে না। তো স্টিওসিওমেট্রিতে যেটা করা হয়, তুমি যখনই এই টাইপের বিক্রিয়া দেখবা তুমি এইটার করসপন্ডিং একটা করে ইকুয়েশন নিজেদের ইচ্ছামতো নিজের ইচ্ছামতো না, এক টাইপের ইকুয়েশন চাইলে ডেভেলপ করতে পারো। তো ইকুয়েশনটা কি আমরা আগে ডেমোটার জন্য দেখি। যদি আমাদের কাছে এ মোল এ প্লাস বি মোল বি প্রোডাক্ট থাকে এবং বিক্রিয়া করে আমাদের যদি সি মোল সি এবং ডি মোল ডি প্রডিউসড হয়, অবশ্যই এটাকে একটা সমতাকৃত, যে একটু আগে যে টপিকটা আমরা পড়লাম রাসায়নিক বিক্রিয়া সমতা, দুই সাইডে অনুসংখ্যা সমান করা, সেই সমতাকৃত অবশ্যই ইকুয়েশনটা সমতাকৃত হতে হবে। দেন তুমি লিখতে পারবা যে এন মোল এ বাই হচ্ছে তার মোল সংখ্যা ইকুয়ালস টু এন মোল বি বাই হচ্ছে তার মোল সংখ্যা ইকুয়ালস টু এন মোল সি বাই তার মোল সংখ্যা। সিমিলারলি ডি এর বেলাও তুমি এই জিনিসটা লিখতে পারো।
অর্থাৎ বিক্রিয়া পাত্রে যতটুকু এমোল নিছি বাই তার যতটুকু থাকার কথা ছিল ইকুয়াল টু বিক্রিয়া পাত্রে যতটুকু বিমোল নেওয়া হয়েছে বাই তার যতটুকু বিক্রিয়ায় থাকার কথা ছিল। সিমিলারলি সিমোল যতটুকু উৎপন্ন হয়েছে বাই তার যতটুকু উৎপন্ন হওয়ার কথা ছিল, এই রেশিওটা অ্যাকচুয়ালি সেম থাকবে। বিষয়টা অ্যাকচুয়ালি কেন দরকার, কারণটা হলো তুমি না এক্স্যাক্ট অ্যামাউন্ট কখনোই প্রোভাইড করতে পারো না, বা তোমাকে ম্যাথ যেগুলো আমরা করবো দেখবে কোনোটাতেই যতটুকু থাকার কথা ততটুকু দিচ্ছে না, ভর হিসেবে বেশি দিচ্ছে অথবা আয়তন হিসেবে বেশি দিচ্ছে, এরকম একটা মোটামুটি প্রবলেম সবসময় হয়েই থাকে। তাই আমরা এখন কি করব, আমরা এই যে নিচে যে বিক্রিয়াটা লিখছি এটার জন্য যদি আমরা এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, রিলেশনটা যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন আমরা এইভাবে লিখতে পারি, এটা আপাতত মুছে দিই। আমরা এখানে লিখতে পারি যে আপনার সুন্দর মতো করে লিখি যে এন মোল অ্যামোনিয়া, মানে অর্থাৎ অ্যামোনিয়ার যতটুকু মোল বিক্রিয়া পাত্রে নেওয়া হয়েছে বাই 4, যেহেতু এখানে বিক্রিয়া করার জন্য দরকার কত 4 মোল অ্যামোনিয়া, ইকুয়ালস টু এন মোল অক্সিজেন বাই হচ্ছে গিয়ে 5, ইকুয়াল টু উৎপন্ন হবে এন মোল নাইট্রাস অক্সাইড বাই 4, ইকুয়াল টু এন মোল পানি বাই হচ্ছে গিয়ে 6। অর্থাৎ আমরা চাইলে আমাদের রাসায়নিক সমুদ্রকৃত যে ইকুয়েশনটা সেটা থেকে স্টোইচিওমেট্রিক এই রিলেশনটা লিখতে পারি, যে এইটাকে আমরা এই রিলেশন দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি যখনই এই বিক্রিয়াটা আমরা লিখবো বা তোমাদেরকে কেউ লিখে দিবে বা তুমি নিজেই লিখলা, তখন তুমি আরেকজনকে যখন বুঝাবা তাকে এইভাবে বলতে হবে তোমার যে 4 মোল অ্যামোনিয়ার সাথে আমাকে অবশ্যই 5 মোল অক্সিজেন প্রোভাইড করতে হবে, তাহলেই দুইটা প্রোডাক্ট বিক্রিয়া করে আমার 4 মোল নাইট্রাস অক্সাইড এবং 6 মোল পানি তৈরি হবে। এইভাবে ক্লিয়ারলি করে বলা দরকার, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতা এবং রাসায়নিক বিক্রিয়ার যে স্টিওসিমেট্রি যে টপিকটা আমরা বলেছি সেটার মোটামুটি আমাদের থিওরি বলতে পারো এতটুকুই। এর বেশি বইতে আরও অনেক কিছু লেখাটিখা আছে, অ্যাকচুয়ালি ওগুলো তোমাদের খুব একটা কাজে দিবে না। আমাদের উচিত হচ্ছে ম্যাথ করে করে জিনিসটাকে বোঝা, তো আমরা হচ্ছে সোজা ম্যাথেই চলে যাব, ঠিক আছে। তো দেখেন প্রথমে আমরা একটা ম্যাথ আসি, ম্যাথটাতে কি বলা হয়েছে একটু পড়ি। তো ম্যাথে বলা হয়েছে যে আমরা কতটুকু পটাশিয়াম ক্লোরাইড যৌগকে তাপ দিলে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ এত গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে উৎপন্ন অক্সিজেনের সমান হবে। আচ্ছা, প্রথম কথা দুইটা সাজেশন ভালো করে মনে রাখবা। সাজেশন নাম্বার 1, বিক্রিয়ার কোশ্চেনের যেটা দেওয়া আছে সেটা সুন্দর করে পড়বা। পড়ার পর আগে তোমাকে বুঝতে হবে যে এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলা কি তোমার এসটিপিতে কিনা। সো আমি একটু জিনিসটা অন্যভাবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, বা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। মেইনলি যখন তুমি এই যে আগের বিক্রিয়াটা লিখলা, হ্যাঁ ধরো এই যে আমরা লিখলাম যে অ্যামোনিয়া গ্যাসের সাথে আমার অক্সিজেনের বিক্রিয়া হয়েছে এবং আমি প্রোডাক্ট হিসেবে পেয়েছি নাইট্রাস অক্সাইড আর পেয়েছি হচ্ছে গিয়ে তোমার পানি, ঠিক আছে। তো আমরা লিখলাম এটা 4 মোল, এটা 5 মোল, এটা হচ্ছে 4 মোল অ্যান্ড দিস ওয়ান ইজ 6 মোল, ঠিক আছে। ওকে, ঠিক তো অবশ্যই আছে। এইবার তুমি নিচে না কিছু ইনফরমেশন লিখতে পারো, যেমন কেউ যদি তোমাকে বলে যে ভাইয়া এই বিক্রিয়াটাকে আপনি একটু মোলের রেসপেক্টে আমাকে বলে শুনান তো তুমি তাকে বললা যে ভাই দেখো 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 মোল নাইট্রাস অক্সাইড আর 6 মোল পানি তৈরি করছে। এইবার তোমার কাছে কেউ জিজ্ঞেস করলো যে সেম জিনিসটা আপনি একটু ভরের রেসপেক্টে বলেন তো। যখন ভরের রেসপেক্টে বলতে বলবে তখন তুমি বলবা 4 ইন্টু অ্যামোনিয়ার ভর হচ্ছে 14 প্লাস হচ্ছে গিয়ে 3, পরে অক্সিজেনের ভর হচ্ছে 5 ইন্টু 32, নাইট্রাস অক্সাইডের ভ্যালু হচ্ছে 14 প্লাস 16, আর পানির ভর হচ্ছে 6 ইন্টু 18। অর্থাৎ এগুলো কিন্তু সব গ্রাম, হ্যাঁ এগুলো সব গ্রাম। এবং তুমি কি করছো, প্রত্যেকটা মোল সংখ্যাকে তাদের আণবিক ভর দিয়ে মাল্টিপ্লাই করে দিছো, এবং এটা করলে যে ভ্যালুটা পাবে, সাপোজ আমরা যে প্রথমটা থেকে ভ্যালু পাবো হচ্ছে গিয়ে আমরা 14 প্লাস 3 17 ইন্টু 4, এটা পাবো হচ্ছে 68 গ্রাম। অর্থাৎ 68 গ্রাম অ্যামোনিয়া 5 ইন্টু 32 কত হবে 160। অর্থাৎ তুমি বাকিগুলো না লিখে, হ্যাঁ তো তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারো যে তোমার 68 গ্রাম অ্যামোনিয়ার সাথে যদি কেউ 160 গ্রাম অক্সিজেন প্রোভাইড করে থাকে, তাহলে বিক্রিয়া করার পর এই যে সংখ্যাগুলো যোগ করলে যা আসবে, গুণ করার পর যে ভ্যালুটা আসবে, এত গ্রাম নাইট্রাস অক্সাইড এবং এত গ্রাম পানি পাবা, ঠিক আছে। দ্যাট মিনস আমি তোমাকে বুঝাতে যাচ্ছি যে দেখো তুমি এই বিক্রিয়ার ইনফরমেশনগুলা মোলের রেসপেক্টে বুঝাইতে পারো,
ভরের রেসপেক্টে বুঝাইতে পারো। ইভেন তুমি চাইলে এই জিনিসটাকে আরও একভাবে প্রকাশ করতে পারো। সাপোজ তোমার এখানে দেওয়া আছে এটা কি অ্যামোনিয়া, সাধারণ অবস্থায় এটা গ্যাসীয় থাকে, অক্সিজেন এটাও গ্যাসীয়, নাইট্রাস অক্সাইড এটাও গ্যাসীয়, এবং পানি এটাও গ্যাসীয় প্রোডাক্ট তৈরি হয়েছে। তো পানি ধরো গ্যাসীয় না, পানি সাধারণত লিকুইড হবে, এক্ষেত্রে লিকুইড প্রোডাক্টই পাবো আমরা। সো পানি হলো লিকুইড। যাই হোক, তো এটাকে কি বলতে পারো, তুমি যদি আয়তন হিসেবে জিনিসটাকে স্টেট করে সবাইকে বুঝাও তখন তুমি বলবা যে 4 × 22.4 লিটার, তারপরে 5 × 22.4 লিটার, এই পাশে তৈরি হবে হচ্ছে 4 × 22.4 লিটার। লিকুইডটা অ্যাকচুয়ালি 22.4 হয় না, কারণ আমরা আগের লেকচারে পড়ে এসেছি যে আমাদের এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অবস্থায় কোনো একটা গ্যাসের, কোনো গ্যাস না সকল গ্যাসের আদর্শ আয়তন সমান, এবং সেটা হচ্ছে 22.4 লিটার। এইখানে আমরা সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি এই লাইনটা লিখতে পারছি। এখন তুমি এই যে পুরো ইনফরমেশনগুলো দেখো, বোর্ডের মধ্যে যে ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করছি প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভ্যালিড অনলি ফর এসটিপি স্টেট। এসটিপি স্টেট বলতে বোঝাচ্ছে কি বলেন? এসটিপি স্টেট বলতে বোঝাচ্ছে এটা কখন পাবো আমরা? এটা ঠিক তখনই পাবো যখন বায়ুর চাপ হচ্ছে 1 atm, অথবা আমরা যদি মার্কারি প্রেশারের কথা চিন্তা করি তাহলে 760 মিলিমিটার পারদচাপের সমান, এবং যখন যখন আমাদের টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন যখন থাকে তখন অ্যাকচুয়ালি আমরা জিনিসগুলো লিখতে পারি। তো টপিকে যেটা বুঝাতে যাচ্ছে সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার করসপন্ডিংয়ে তুমি যে জিনিসগুলো লিখতেছো, অর্থাৎ আণবিক ভরের রেসপেক্টে একটা ইনফরমেশন লিখতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়ে আয়তনের রেসপেক্টে ইনফরমেশন লিখতে পারো। এই জিনিসগুলো ঠিক তখনই সত্য, কখন সত্য? যে এইগুলো হচ্ছে এসটিপি অবস্থার জন্য সত্য। এই পি এর মান যখন 1 atm এবং টি যখন 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই হচ্ছে জিনিসগুলো সত্য, অন্য কোনো স্টেটে লিখতে পারবো না। তো যে জন্য বলতেছিলাম যে কোশ্চেনটা পড়ার পর যদি তুমি দেখো কোশ্চেনে তোমাকে বলে দেওয়া হয়েছে যে অন্য একটা টেম্পারেচার, সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 780 মিলিমিটার চাপে কি তৈরি হয়েছে, তখন তোমাকে বুঝতে হবে যে ওই ক্ষেত্রে তুমি এসটিপির মতো জিনিসগুলো লিখতে পারবা না। সেজন্য তোমাকে সবসময় একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হলো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এইটাকে আমরা কি বলি? এটা কিসের সূত্র বলেন তো? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র। ফিজিক্সের ফার্স্ট পেপারের 10 চ্যাপ্টারে আমরা পড়ছি, ইভেন আমরা তাপগতিবিদ্যাও পড়ছি, কেমিস্ট্রির ফার্স্ট পেপারেও পড়ছি। এটা হলো আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র। চাপ, আয়তন এবং ভলিউম তিনটা জিনিসই যখন, চাপ, ভলিউম এবং তাপমাত্রা তিনটা জিনিসই যখন পরিবর্তন হয় তখন আসলে তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমরা হলো এই যে জিনিসগুলা আমি এক্সপেক্ট করব সুন্দর করে একটা ছবিটা তুইলা মনে মনে রাখো, আরেকবার কথাগুলো একটু শুনো, কারণ অঙ্ক করার আগে আমাদের যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি সেই জিনিসগুলোকে একবারে বোঝাই নিলাম, যাতে প্রত্যেকটা ম্যাথে বারবার করে নতুন জিনিসটা তোমাদেরকে বুঝাইতে না হয়। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রেখো যে টেম্পারেচার চেঞ্জ হইলে অবশ্যই এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমাকে এসটিপিতে আনতে হবে, অথবা এসটিপি থেকে ওই অবস্থায় যেতে হবে। এইখানে একটা পোর্শন থাকবে এসটিপির, আরেকটা পোর্শন থাকবে কোশ্চেনে যে জিনিস বা যে টেম্পারেচার বা যে প্রেশার বলা হয়েছে সেটাকে স্টেট করে। ক্লিয়ার? ওকে। আর আরেকটা জিনিস, টেম্পারেচার অলওয়েজ কেলভিনে, এটা মাথায় থাকে যেন, টেম্পারেচার অলওয়েজ কেলভিনে, দুই সাইডে প্রেশারের ইউনিট যেন সেম হয়, আদারওয়াইজ ভুল যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এইটার ম্যাথটা করি সুন্দর মতো করে, চলো। ওকে, এটা একটু মুছতে হবে। হ্যাঁ, তো দেখেন আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, এবার আসেন আমরা কোশ্চেন এক এক করে পড়ি। যথারীতি আপনাদেরকে বলছিলাম যে এই টাইপের অঙ্ক করার সময় সবসময় ট্রাই করবেন যে লেফট সাইডে একটু ইনফরমেশনগুলো লিখে রাখতে, তাহলে নিজেদেরই সুবিধা হবে। কি বলছে, কতটুকু পটাশিয়াম ক্লোরেট যৌগকে তাপ দিলে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ এত গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে উৎপন্ন অক্সিজেনের সমান হবে। কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় পড়লে বুঝবেন যে পটাশিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ, এই যৌগকে যদি তাপ দেন তাহলে আপনার অক্সিজেন তৈরি হওয়ার কথা। এবার বলছে কতটুকু পটাশিয়াম ক্লোরাইডকে তুমি নিবা বিক্রিয়ার পাত্রে, কতটুকু অ্যামাউন্ট, যেটাকে এই যে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড মার্কিউরিক অক্সাইড কত গ্রাম, 47.5 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উৎপন্ন করলে যে অক্সিজেনটুকু পাওয়া যাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টের অক্সিজেনটা তুমি পাবা।
খুবই সিম্পলি যদি বলি মার্কিউরিক অক্সাইডকে তুমি উত্তপ্ত করবা 47.5 গ্রাম, যতটুকু অক্সিজেন পাওয়ার কথা সেই অক্সিজেনটুকু পাওয়ার জন্য কতটুকু পটাশিয়াম ক্লোরাইড লাগবে, এটাই হচ্ছে তোমার ম্যাথ। ওকে, তো আমরা অঙ্কগুলো কিভাবে করি, যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই ম্যাথসগুলো মোরলেস সিকিউতেই বেশি আসে, এমসিকিউতে এদের খুব পরিচিত কয়েকটা ম্যাথ ছাড়া সবসময় আসে না, সবসময় সিকিউতে এরা আসে, কারণ ম্যাথগুলো অনেক বড় বড় হবে এবং তোমাকে বেশ ভালো লেভেলে লিখে লিখে ম্যাথ করতে হবে। তো প্রথমে যেটা বলছে যে এত গ্রাম মার্কিউরিক অক্সাইড, তাহলে আমাদের এখানে মার্কিউরিক অক্সাইডের অ্যামাউন্টটা হচ্ছে 45.7 গ্রাম। তো মার্কিউরিক অক্সাইড থেকে উৎপন্ন অক্সিজেন, তো মার্কিউরিক অক্সাইড আছে তোমার কাছে, এইটা থেকে তুমি যদি তাপ দাও তাহলে উৎপন্ন হবে মার্কিউরি আর অক্সিজেন গ্যাস। অক্সিজেন কিন্তু দ্বিপারমাণবিক অবস্থায় থাকে, তাহলে O2 হবে, আর এখানে 2 দেওয়ার জন্য রাসায়নিক বিক্রিয়া সমতা করলে এখানে 2 পাবা। ওকে, এইটা লেখার পর মনে রাখবা তুমি যখনই একটা বিক্রিয়া লিখতেছো তার নিচে কিন্তু তুমি এসটিপির স্টেটগুলা খুব ইজিলি লিখে দিতে পারো, এটার জন্য তোমার কোনো প্যারা খাইতে হবে না। দ্যাট মিনস আমি চাইলে এইভাবে লিখতে পারি, দেখো মার্কারির ভর হচ্ছে 200 আর অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে 16, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ঠিক এটার নিচে তুমিও ঠিক এইভাবেই লিখবা 432 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে বিক্রিয়া করে তুমি পাইতেছো হচ্ছে 200 গ্রাম মার্কারি আর তুমি পাইতেছো হচ্ছে এখানে দুইটা আছে তাহলে 32 গ্রাম অক্সিজেন। তো আমাদের না পরীক্ষার হলে সবসময় প্রত্যেকটা নিচে ভর লেখার দরকার নেই, তোমার যে যে মৌলগুলা নিয়ে কাজ করতে হবে তুমি ঠিক সেই মৌলগুলার ভর লিখবা। দ্যাট মিনস তোমার এখানে যেহেতু মার্কারি নিয়ে কোনো কাজ করার নাই, মার্কারির কিছু বলছে কোশ্চেনে, মার্কারির কিছুই বলে নাই, মার্কিউরিক অক্সাইডের ভর বলছে আর অক্সিজেন বের করতে বলছে, তার মানে তুমি মার্কারির ভরকে কোনো পাত্তাই দিবা না, ওর মতো থাকো। তাহলে খেয়াল করো যে তোমার এখানে বলা হয়েছে যে এসটিপিতে আমরা প্রথমেই কি জানি যে এসটিপিতে 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে 32 গ্রাম তুমি অক্সিজেন পাইছো, বাট তোমার এখানে কতটুকু নেওয়া হয়েছে 45.7 গ্রাম। তাহলে তুমি ঠিক এভাবে লিখবা পরের লাইনটা, এটা বাংলা ঐকিক নিয়মের মতোই, যে যেহেতু বাংলা ঐকিক নিয়মের মতো এরকম লিখবা 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে তুমি অক্সিজেন পাইছো 32 গ্রাম, O2 পাওয়া গেছে, তাহলে আমাদের 45.7 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কতটুকু অক্সিজেন পাওয়া যাবে 32 ইন্টু 45.7 বাই হচ্ছে 432 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তাহলে তুমি কত পাবা এখান থেকে দেখো 32 ইন্টু 45.7 বাই হচ্ছে 432, সো এটা করলে পাচ্ছ হচ্ছে 3.385 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই প্রথম পোর্শন থেকে ফার্স্ট হাফ থেকে আমরা কি পাইলাম, ফার্স্ট হাফ থেকে আমরা পেলাম যে আমাদের অক্সিজেনের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 3.385 গ্রাম অক্সিজেন। পরের কি বলছে যে এইটুকু অক্সিজেন তৈরি করার জন্য তোমার কতটুকু পটাশিয়াম ক্লোরেট নিতে হবে, তাহলে পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে, দেখেন আমরা কি জানি যে পটাশিয়াম ক্লোরেট, এই যে পটাশিয়াম ক্লোরেটটাকে তুমি উত্তপ্ত করলা, উত্তপ্ত করলে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস। এই শোনো মনে রাখো একটা কথা বলি, এই যে বিক্রিয়াটা বোর্ডে দেখতেছো না, নর্মালি পরীক্ষাগারে পিওর অক্সিজেন পাওয়া যায় না, পিওর অক্সিজেন ম্যাক্সিমাম সময় পরীক্ষার গারগুলোতে রাখা হয় না, এটার দুইটা কারণ আছে, কারণ পিওর অক্সিজেন অনেক বেশি দাহ্য, সো সামহাও কোনো একটা সময় যদি পরীক্ষাগারে ল্যাবরেটরিগুলোতে তোমার যদি একটু করেও স্পার্কেল সৃষ্টি হয় বা আগুন ধরে যায় তাহলে আসলে বিস্ফোরণটা বেশ বড় লেভেলে ঘটতে পারে। তো দ্যাটস ওয়াই এই পরীক্ষাগারগুলোতে যেটা করে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থাকে, এটাকে তাপ দিলে এই যে অক্সিজেন তৈরি হয় সেটাকে অ্যাকচুয়ালি এরা ইউজ করে তাদের অন্যান্য বিক্রিয়াগুলোতে ব্যবহার করার জন্য। তো আমরা হচ্ছে যদি এটাকে উত্তপ্ত করি পটাশিয়াম ক্লোরাইড পাবো আর অক্সিজেন পাবো, এখানে 3 আছে, তুমি এটাকে 3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে গিয়ে অক্সিজেন হবে 6টা, তার জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এখানে আমরা 2 পাবো। ঠিক আছে, বিক্রিয়া সমতাকৃত হয়ে গেল। এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কত 3 ইন্টু 16 দুগুণী 32 গ্রাম, এত গ্রাম টোটাল অক্সিজেন আছে, আর এইখানে হচ্ছে 2 ইন্টু পটাশিয়ামের ভর হচ্ছে 39, ক্লোরিনের ভর হচ্ছে 35.5 অ্যান্ড অক্সিজেনের ভর হচ্ছে 16 গুণ 3, এতটুকু ভর অনেক বেশি তাই না, 39 35.5 আর হচ্ছে গিয়ে 16 ইন্টু 3, ঠিক আছে, তাহলে এইটা কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে 245 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে টোটাল 3 দুগুণী 6 3 3 9, টোটাল 96 গ্রাম অক্সিজেন
এইটা উৎপন্ন হয় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। ঠিক আছে, তো পরীক্ষার হলে কিন্তু এভাবেই লিখতে হবে, প্রথম বিক্রিয়া, তারপরে সুন্দর মতো তাদের নিচে তাদের ভর, তারপরে লাইনটা লিখবা। সিমিলারলি এখানেও দ্বিতীয় বিক্রিয়া, সুন্দর মতো তার নিচে তাদের ভর, এবং লাস্টে লিখবা ঐকিক নিয়মে যেভাবে আমরা 9 10-এ করতাম সেভাবে, যে 96 গ্রাম অক্সিজেন হতে অক্সিজেন উৎপন্ন হয় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাহলে 285 গ্রাম KClO3 থেকে, তাহলে 3.385 গ্রাম অক্সিজেন তৈরি হবে কতটুকু থেকে, 245 ইন্টু 3.385 বাই হচ্ছে গিয়ে তোমার 96 গ্রাম KClO3। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়ার কাহিনী। তুমি এইটা থেকে যে মানটা পাবা সেটাই তোমার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? যা পাবা সেটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার, মানে এতটুকু পটাশিয়াম ক্লোরাইড তোমার নেট লাগবে। তো মেইনলি আমরা এই অঙ্কটা থেকে যেটা শিখলাম, যে আমাদেরকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কোন প্রোডাক্ট থেকে কোনটুকু তৈরি করতে বলছে, অথবা ওই প্রোডাক্টটাকে আমরা আবার কোথা থেকে নিতে পারতেছি। তো এই অঙ্কটা বলতে পারো হাজারিন স্যারের বইয়ের প্রথম দিককার ম্যাথ, তুমি একটা ম্যাথ করতে গেলে দেখবে এটাই আছে, এরকম 7-8টা মতো ম্যাথ আছে স্টিওসিওমেট্রিতে, ওই টাইপের ম্যাথগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। ঠিক আছে, এই টপিক থেকে। তো দ্যাটস ওয়াই প্রথমে আমরা এই ম্যাথটা করলাম। এই অঙ্কটাকে তুমি চাইলে ইজিলি করতে পারো। ইজিলি বলতে হচ্ছে আমরা আরেকটু শর্ট ওয়েতে করতে পারি। আরেকটু শর্ট ওয়েতে কীভাবে করতে পারি সেটা আমাদের একটু শিখতে হবে। তো এটা তো বুঝছি আশা করি, খুব সুন্দর করে আস্তে আস্তে আমরা লিখবো, লিখে করে ফেলবো, প্রবলেম নাই। ওকে, তো দেখেন আমরা হচ্ছে শর্ট টেকনিক কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই অঙ্কের জন্য, এটা একটু মুছি। ঠিক আছে, এইখানে আমাদের প্রথমে দুইটা বিক্রিয়া ঘটবে। একটা হচ্ছে 2 মোল মার্কিউরিক অক্সাইড বিক্রিয়া করে মার্কারি আর হচ্ছে গিয়ে অক্সিজেন তৈরি হয়েছে, এখানে তুমি 2 দিয়ে গুণ করবা। আর হচ্ছে KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এইটা থেকে KCl আর হচ্ছে গিয়ে অক্সিজেন তৈরি হয়েছে, তো আমরা হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করছিলাম, এখানেও 2 দিয়ে গুণ করছিলাম, এখানে 3 পাইছিলাম। এই হলো আমাদের রাসায়নিক বিক্রিয়ার দুইটা বিক্রিয়া। তো তুমি যদি বিক্রিয়াটার সমতাকৃত সংখ্যা সহ বিক্রিয়াটা মাথায় নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তুমি এখান থেকে সুন্দর মতো করে অ্যাপ্লাই করতে পারবে স্টিওসিওমেট্রিক সেই রিলেশনগুলো। কি রিলেশন একটু দেখো, যে এখান থেকে কি লেখা যায়, আমরা একটু অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে তুমি লিখতে পারবা n মোল মার্কিউরিক অক্সাইড বাই 2 ইকুয়ালস টু n মোল মার্কারি বাই 1 ইকুয়াল টু n মোল অক্সিজেন বাই হচ্ছে গিয়ে, সরি এখানে 2 হবে আর এখানে 1 হবে। হ্যাঁ, এই যে বিক্রিয়া থেকে আমরা লিখছি, অন্য কোথা থেকে না। এবং নিচের লাইনে আমরা লিখতে পারবো যে n মোল পটাশিয়াম ক্লোরাইডকে তুমি ভাগ করবা হচ্ছে গিয়ে 2 দিয়া, n মোল KClকে তুমি ভাগ করবা আবার 2 দিয়ে, এবং n মোল অক্সিজেনকে তুমি ভাগ করবা হচ্ছে 3 দিয়ে। ঠিক আছে, ওকে। তো আমাদের আসলে কিসের ডাটা দেওয়া আছে, আমাদেরকে আসলে দেওয়া আছে মার্কিউরিক অক্সাইডের ডাটাটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে পটাশিয়াম ক্লোরাইড, এই দুইটা ডাটা দেওয়া আছে। এবং এদের মধ্যে কমন ফ্যাক্টরটা হচ্ছে n মোল অক্সিজেন, কতটুকু মোল অক্সিজেন তোমার তৈরি করতে হবে। এদের বলে দিছে যে এখান থেকে যতটুকু n মোল অক্সিজেন পাবা, এইখান থেকে ঠিক ততটুকু অক্সিজেন তোমাকে প্রডিউস করে নিয়ে আসতে হবে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে রিলেশনটা লিখলা অনুপাতের রিলেশন, এখান থেকে যদি তুমি n মোল অক্সিজেনটা বের করতাম, আমরা যদি একটু নিচের লাইনে লিখি যে n মোল অক্সিজেন এখান থেকে কি আসে, যে n মোল HGO বাই হচ্ছে গিয়ে 2, আর এইটা থেকে যদি তুমি রিলেশনটা লিখো n মোল অক্সিজেন ইকুয়াল টু 3 ইন্টু n মোল KClO3 বাই হচ্ছে গিয়ে 2। এবার এই দুটা কি সেম, কারণ এখানে তো অ্যামাউন্টটা সেম হয়ে গেল। তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে n মোল মার্কিউরিক অক্সাইড বাই 2 ইকুয়ালস টু n মোল পটাশিয়াম ক্লোরাইড ইন্টু 3 বাই হচ্ছে 2। এই জায়গাটা থেকে মানে তোমাকে এখান থেকে n মোল KClO3 এইটা থেকে বের করতে হবে এখান থেকে। সো এই হলো আমাদের অঙ্কটা। তো ভাই দেখেন, আমি হচ্ছে গিয়ে পুরাটা জিনিস শর্টকাটে কিভাবে করতে হবে সেটা বুঝাইলাম, আপনি তো পরীক্ষার হলে একেবারে বুঝাবেন না। আপনার জাস্ট কি করতে হবে, প্রথম বিক্রিয়া থেকে সুন্দর মতো করে অনুপাতের রিলেশনটা লিখবেন, স্টিওসিওমেট্রির যে রিলেশনটা, সিমিলারলি দ্বিতীয় বিক্রিয়া থেকেও লিখবেন। দুইটা বিক্রিয়াতে যে কোশ্চেনে বলে দিয়েছে অক্সিজেন সমান, তাহলে মোল সংখ্যা দুইটা সমান ধরে বের করে ফেলবেন। কাউকে তো বুঝান লাগতেছে না, নিজে এটা করলে অবজেক্টিভ পরীক্ষা আসলে জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা করতে পারবো। বাট প্র্যাকটিস তো করাই লাগবে, তাই না? না হলে তো এগুলো হচ্ছে কি আয়ত্তে আসবে না। সো অবশ্যই এই চ্যাপ্টারের ম্যাথসগুলো করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করবেন।
নেক্সট আমরা যদি পরের মেথডটায় যাই, পরের মেথডটার দিকে তাকান। এখানে কি বলছে? এখানে বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 780 মিলিমিটার চাপে 20.3 গ্রাম চুনা পাথর থেকে এত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। ঠিক একটু আগে যে টপিকটা তোমাদেরকে বুঝাচ্ছিলাম যে আমাদের কাছে যদি টেম্পারেচার, চাপ এগুলো যদি আলাদা আলাদা ডাটায় দেওয়া থাকে এসটিপি ব্যতীত, তখন আমাদের কিন্তু অবশ্যই সেই জিনিসগুলোকে এসটিপিতে নিয়ে আসতে হবে। কজ আমরা যে ভরের রেসপেক্টে রিলেশনটা লিখি এটা কিন্তু সবসময় এসটিপির জন্যই কাজ করে, আমরা অন্য কোনো কিছুর জন্য এটা লিখতে পারবো না, এটা মাথায় যেন সবসময় থাকে। তো যেহেতু কোশ্চেনটা পড়ে অলরেডি বুঝে ফেলছেন যে টেম্পারেচার এই ক্ষেত্রে আলাদা, তাহলে দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 780 মিলিমিটার চাপে এত গ্রাম চুনাপাথর থেকে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে ইনি কিন্তু আসলে এই টেম্পারেচার আর এই প্রেশারের জন্য, যেটা অ্যাকচুয়ালি ভ্যালিড না, যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব না। আমরা এই দুইটা টেম্পারেচারকে থেকে এসটিপিতে কনভার্ট করে নিব। এই দুইটা টেম্পারেচার এবং প্রেশারের রেসপেক্টে আমরা এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের কতটুকু আয়তন হবে সেটাকে আগে কনভার্ট করব, দেন বাকি ম্যাথটুকু করব। ঠিক আছে? তো যথারীতি আমরা হচ্ছে লেফট সাইডে দাগ দিয়ে সুন্দর মতো কী কী ইনফরমেশন আমরা পেয়েছি সেটা লিখে ফেলি। আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে, T1 দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কেলভিনে কনভার্ট করবেন, তার মানে হবে 293 কেলভিন। তারপরে আমাদের এখানে দেওয়া আছে প্রেশার হচ্ছে 780 মিলিমিটার পারদ চাপের সমান, এবং আপনার এখানে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে সেটা হলো 4.372 লিটার। এইটুকু তিনটা ডাটা দেওয়া আছে। কিসের জন্য দেওয়া আছে? এই তিনটা ডাটা দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের জন্য। তো আমরা প্রথমেই বললাম কি যে এই ডাটাটাকে আমরা কিসে কনভার্ট করব? এসটিপিতে। এবং এসটিপিতে কনভার্সনের সময় মনে রাখবেন দুইটা জিনিস সবসময় ফিক্স থাকতে হবে। P2 এসটিপিতে কত হবে? 760 মিলিমিটার পারদ চাপ। আর সেকেন্ডলি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, টেম্পারেচারটা এখানে কিন্তু 273 কেলভিন। আমরা ভলিউমটা জানি না, এটা আমাদের বের করতে হবে। তো ম্যাথের ফার্স্ট হাফে আপনার প্রথম কাজ হচ্ছে, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এইখান থেকে ভলিউমটাকে বের করে নেওয়া যে এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা কত হবে বের করেন। V2 সমান সমান কত লিখবো আমরা? P1 V1 ইন্টু T2 বাই হচ্ছে P2, এবং ভ্যালুগুলো যদি আমরা এক এক করে বসাই, P1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 780 মিলিমিটার পারদ চাপ, তারপরে ভলিউমটা হচ্ছে 4.372, আর টেম্পারেচারটা হচ্ছে গিয়ে 273 কেলভিন ভাগ 293 কেলভিন। আমরা ইউনিটগুলো পাশাপাশি লিখি নাই, কারণ দিন শেষে কাটাকাটি করে তোমার হচ্ছে লিটারই থাকবে, জাস্ট ভলিউমটা থাকবে। তো এখানে দেখেন কি লিখতে পাচ্ছি, 780 4.372 প্লাস 273 বাই হচ্ছে 293। তো এখানে কতটুকু আয়তন পাচ্ছি আমরা? 3144.680 এত লিটার। অনেক বেশি তৈরি হবে, তাই না? P1 এর ভ্যালুটা হচ্ছে 780 মিলিমিটার পারদ চাপ, তারপর এটা হচ্ছে 4.327 ইন্টু হচ্ছে গিয়ে তোমার T2 বাই P2। আচ্ছা, আমি একটু ভুল লিখেছি, আমার এখানে P2-র ভ্যালুটা লেখার কথা উচিত ছিল, বাট আমি আনফর্চুনেটলি টেম্পারেচারটা লিখে ফেলছি। তো দেখেন কি করব, এই যে P1 এর মান 780, তারপরে V1 এর মান হচ্ছে 4.372, T2-র মানটা হচ্ছে 293, V2-র মান হচ্ছে T2 পড়ে যাবে আর P2 নিচে যাবে, তার সাথে হচ্ছে T1 গুণ। এইটুকু একটু ভুল হয়েছিল, এত বড় অ্যান্সার আসার কথা ছিল না। ওকে, P2-র মানটা হচ্ছে গিয়ে এসটিপিতে কত? 760 মিলিমিটার, আর T2-র মানটা হচ্ছে T1 এর মানটা হচ্ছে 293 বা 293। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে কত? 780.4327 ইন্টু 273 বাই হচ্ছে গিয়ে 760 760 মিলিমিটার পারদ চাপ এবং 293। তো আলটিমেট অ্যান্সার আসবে 4.13 লিটার। দেখেন স্লাইটলি চেঞ্জ, একটাতে ছিল 4.327 লিটার কার্বন ডাইঅক্সাইড, বাট এই ক্ষেত্রে সে কী হয়ে গেছে? 4.13 লিটার কার্বন ডাইঅক্সাইড। এই যে ছোট ছোট চেঞ্জের জন্য এগুলোই কিন্তু ম্যাথের মানের দেখবেন প্রথম ডিজিটটা মিললেও ম্যাক্সিমাম ক্ষেত্রে পরের ডিজিটগুলো মিলতে চায় না।
তো আমরা হচ্ছে ফার্স্ট হাফটা করলাম, এবার সেকেন্ড হাফে আমাদের কাজ কি? সেকেন্ড হাফে আমাদেরকে বলছে যে এত গ্রাম, মানে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা তুমি কত গ্রাম চুনাপাথর থেকে পাবা, 20.3 গ্রাম চুনাপাথর থেকে পাইছো। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, যদি চুনাপাথরটা ভেজাইলা হইতো তাহলে তো 20.3 গ্রাম থেকে আরও বেশি লেভেলে পাওয়ার কথা ছিল কার্বন ডাইঅক্সাইড, তাই না? অথবা না সরি 20.3 গ্রাম চুনাপাথর থেকে তোমার এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা ওরা পেয়েছে, এইটা তো পাওয়ার নাও পাইতে পারতো, বা এর থেকে বেশিও পাইতে পারতো, কমও পাইতে পারতো। তো অবশ্যই এর মধ্যে কিছু না কিছু ভেজাল থাকতেই পারে, তাই না? তো এর জন্য আমরা যেটা করি সেটা হলো, প্রথমে আসো স্ট্যান্ডার্ড বিক্রিয়াটা লিখি যে চুনাপাথরে কি পরিমাণ, চুনাপাথরের পরিমাণ নির্ণয় করো। তো চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়ার ওয়েটা হচ্ছে, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তুমি পাবা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এবার এইটা কঠিন পদার্থ হিসেবে থাকে, এটাও কঠিন পদার্থ, বাট কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? যেহেতু আমাদের একটা গ্রাম একটা হচ্ছে লিটারে দেওয়া, তো আমরা ক্যালসিয়াম কার্বনেটকে লিখলাম ভরের রেসপেক্টে, যেটা হচ্ছে 100 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডকে আমরা লিখলাম হচ্ছে আয়তনের রেসপেক্টে এসটিপিতে, তাহলে 22.4 লিটার। আমাদের এই ডাটাটা কিন্তু এখন এসটিপিতে চলে আসছে, বিটুর মানটা কিন্তু এসটিপিতে চলে আসছে, বিটুটা পুরাটা এসটিপির জন্য। তাহলে এখন তুমি কি লিখতে পারো বাংলা ঐকিক নিয়মের মতো, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হয় 100 গ্রাম, তাহলে 4.13 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে 4.13 বাই হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 100 ইন্টু 4.13 বাই 22.4, এটাকে করলে তুমি পাবা হচ্ছে 18.43 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার অ্যাকচুয়ালি 4.13 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কিন্তু মাত্র 18.43 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন, নিয়েছিলেন কতটুকু? 20.3 গ্রাম। তাহলে কি অবশ্যই এর মধ্যে কিছুটা ভেজাল ছিল, না হলে তো আমাদের 18.43 গ্রাম হলেই হয়ে যেত, তাই না? তো আমাদেরকে বলা হয়েছে চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, তাহলে চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? 18.34 গ্রাম। এই টাইপের অঙ্কগুলাতে এক্সট্রা একটা অ্যাডিশনাল জিনিস চাইতে পারে, সেটা হলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ কত বা ভেজালের শতকরা পরিমাণ কত। তো আমাদের এখানে টোটাল নেওয়া হয়েছে, ভেজালের পরিমাণটা যদি আমরা বের করতে চাই তখন আমরা কি করব, এই যে 20.4 এখান থেকে আমরা 18.43 গ্রামটাকে বাদ দিয়ে দিব, তাহলেই হচ্ছে কি আমরা ভেজালের পরিমাণটা পাবো। এটা মাথায় রেখেন, বিকজ ভেজালের ম্যাথই পরীক্ষায় অনেক সময় আসে, সো আমাদের এইটার সাথেও নিজেদেরকে ইউজ টু করতে হবে। নেক্সট ম্যাথে কি হয়েছে দেখেন, এবার অলরেডি আমরা মোটামুটি ইউজ টু হয়ে গেছি ম্যাথের টাইপগুলোতে কীরকম আসে। কিছুটা ম্যাথগুলোতে টেম্পারেচার সবসময় টেম্পারেচার আর প্রেশার আলাদা আলাদা আসবে, তো সেই ক্ষেত্রে এসটিপিতে কনভার্ট করতে হবে। দেন আমাদের বিক্রিয়ার ইকুয়েশন লিখে ভর এবং আয়তনের রেসপেক্টেড ডাটাগুলো বসাবো, তারপরে আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেটাকে আমরা বের করব, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কে প্রথমেই বলে দিছে যে কি বলছে বলেন, প্রথমেই বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 750 এসটিপি, না পড়ে বোঝা যাচ্ছে, কারণ এসটিপি হলে 0 ডিগ্রি আর 760 মিলিমিটার হইতো। তাহলে প্রথমেই লিখেন প্রেশার 1 ইকুয়াল টু 750 মিলিমিটার পারদচাপ এবং টেম্পারেচার 1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে, সো আমরা পাবো হচ্ছে 300 কেলভিন। ওকে, দেন বলছে যে এত চাপে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া করাইতে হবে। নিশাদল কি জিনিস? নিশাদল হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, এটা সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এবং চুন কি পদার্থ, চুনের সংকেতটা কি? চুন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। তো এবার আমরা কি করতে পারি দেখেন, প্রথমে বলছে যে এত লিটার এত এম কত চাপে 2.24 লিটার, কতটুকু আমাদের অ্যামোনিয়া আছে, ভলিউম অফ অ্যামোনিয়া আমরা কত লিখতে পারি 2.24 লিটার। আমাদের কিন্তু
এই অ্যামাউন্টটাকে কিসে কনভার্ট করে নিয়ে যেতে হবে, এসটিপিতে কনভার্ট করে নিতে হবে। তো এসটিপিতে যখন আমরা কনভার্ট করব, এসটিপিতে কনভার্ট করলে এসটিপির প্রেশারটা তো আমরা জানি, সেটা হচ্ছে 760 মিলিমিটার পারদচাপের মান। তারপরে হচ্ছে কি আমাদের টেম্পারেচার হচ্ছে T2, এখানে আমরা 2 নিই, 2 নাম্বার করে নিই সবাইকে। T2 হচ্ছে 273 কেলভিন, কিন্তু আমাদের ভলিউমটা আমরা এখনও জানি না, ভলিউমটা আমাদেরকে বের করতে হবে। তো যথারীতি ফার্স্ট হাফ তুমি বের করে ফেলো। ফার্স্ট হাফে কি হবে, ফার্স্ট হাফে হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই হচ্ছে T2। তাহলে আমাদের V2টা হবে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই হচ্ছে গিয়ে P2। তো ভ্যালুগুলো বসান। এখানে P1 এর ভ্যালু কত বলেন, কোশ্চেনে ধরে নিয়েছি আমরা 750 ইন্টু V1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 2.24 লিটার বাই T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হচ্ছে গিয়ে P1 V1 বাই T1 এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। হ্যাঁ, তার সাথে আমাদের এখানে আমাদের এখানে মাল্টিপ্লাই হবে T2 হচ্ছে গিয়ে 273 কেলভিন এবং P2 হচ্ছে 760। তো যদি আমরা ভ্যালুগুলো বসাই, 750 ইন্টু হচ্ছে 2.24 বাই হলো 300 ইন্টু আপনি মাল্টিপ্লাই করবেন জিনিসটাকে 273 বাই হচ্ছে 760, তাহলে আলটিমেট অ্যান্সার আসবে 2.0115। তাহলে V2 ইকুয়াল টু আসবে 2.0115, ঠিক আছে, এত লিটার। তাহলে এবার আমাদের এসটিপিতে বেসিক্যালি 2.24 লিটার না, আমাদের এসটিপিতে হচ্ছে কত আসছে এখানে 2.0115, এটা 0, হ্যাঁ এটা কিন্তু 0। ওকে, এখন আমরা হচ্ছে ফার্স্ট হাফে প্রথমে জিনিসটাকে এসটিপিতে কনভার্ট করে নিলাম। এখন আমাদের সেকেন্ড হাফে ম্যাথে বলা হয়েছে যে কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া করাইতে হবে যাতে করে এত মিলিলিটার অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে চুনের সাথে নিশাদলের বিক্রিয়াটা আগে দেখতে হবে আমাদের। তাহলে দেখো, চুন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর নিশাদল হচ্ছে চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুইটা বিক্রিয়া করে কি প্রোডাক্ট আমরা পাবো। প্রথমত কোশ্চেনে যেহেতু অ্যামোনিয়া বলে দিছে, তাহলে আপনি অবশ্যই এখানে অ্যামোনিয়া গ্যাস পাবেন, এটা ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। তাহলে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, তারপরে বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন হবে হচ্ছে আপনার পানি। তো আমরা এখন এটাকে সমতা করার জন্য কি করব, দেখো এই সাইডে টোটাল হাইড্রোজেন হচ্ছে 3 আর 2 5টা আছে, এই পাশে ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটার জন্য এই পাশে 2 দিয়ে গুণ করো, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, নাইট্রোজেন হয়ে গেছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এখন দেখো এই সাইডে টোটাল হাইড্রোজেন আছে 4 দুগুণী 8টা, এই পাশে হাইড্রোজেন আছে 6 আর ওই পাশে 2টা, টোটাল 8টা সমাধানিত হইল দুই সাইডে। আমাদেরকে বলছে কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে যাতে এত মিলিলিটার অ্যামোনিয়া পাওয়া যায়। তো তুমি এখান থেকে লিখতেই পারবা 2 ইন্টু এটার ভরটা একটু বড় হবে, যেমন 14 প্লাস হচ্ছে গিয়ে 4, তারপরে হচ্ছে 35.5 গ্রাম, এইটা হলো নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর। আর এই পাশে তৈরি হবে 2 ইন্টু 22.4 লিটার, কারণ এইটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের রেসপেক্টে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। তাইলে তুমি এখানে কি লিখতে পারবা, 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে কতটুকু নিশাদলের প্রয়োজন হয়, 2 ইন্টু দেখেন এখানে যত আসবে 14 + 4 18, 35 + 18 দ্যাট মিনস হচ্ছে 43 and 53, ঠিক আছে, 53.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই লাস্টে আমরা কি লিখতে পারি, অতএব 2.0115 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করতে তোমার কতটুকু প্রয়োজন, এই যে 2 ইন্টু 53.5, যেটাকে তুমি মাল্টিপ্লাই করবা 2.015 বাই 44.8 লিটার দ্বারা। এটা করলে ক্যালকুলেটরে বসাবা, যে মানটা আসবে সেটাই অ্যান্সার। আমি আবারও বলতেছি, এই টাইপের ম্যাথসগুলা নর্মালি সবসময় তোমার রিটেন টাইপের পরীক্ষায় বেশি আসে। তুমি শর্টকাট ওয়ে আমরা শিখবো, ভবিষ্যতে আরও হয়তো বা শিখাবো, কিন্তু মেইনলি এই অঙ্কগুলো একটু টাইম নিয়ে করতে হয়, কারণ এই অঙ্কগুলো এরকম 3টা স্টেপ থাকে এবং 3টা স্টেপ বা 4টা স্টেপ থাকে। এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি অবজেক্টিভের থেকে রিটেন পরীক্ষায় সব থেকে বেশি প্রেফারেবল, ঠিক আছে।
এখন আমরা নেক্সট ম্যাথে যাই। ও, এটা আমার খুব পছন্দের একটা ম্যাথ, কারণ আমরা যখনই হচ্ছে এই টপিকটা করাই বা যত বছরই করাই আসছে না কেন, সবসময় এই ম্যাথটা দিয়ে শুরু করি, বিশেষ করে অ্যাডমিশনে। কারণ অ্যাডমিশনে তো হচ্ছে আগের ম্যাথগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এই ম্যাথটা অনেক বেশি আসছে, কুয়েট টুয়েটে মাঝে মাঝে প্রায় আসে, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ করে দেয়, ফরমেশনটা সেম থাকে। তো চলো এটা একটু করি। কোশ্চেনে বলা হয়েছে যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার, এটা কিন্তু একটা মিশ্রণের ভর। 184 গ্রাম ইজ নট 184 গ্রাম শুধু ক্যালসিয়াম কার্বনেট বা শুধু ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর না, এটা ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিশ্রণের ভর। এই মিশ্রণটিকে যদি উত্তপ্ত করো, প্রথম কথা হচ্ছে উত্তপ্ত করা মানে কি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিবা, ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিবা, এরা হচ্ছে কার্বনেট প্রোডাক্ট। কার্বনেটকে সাধারণত উত্তপ্ত করা হলে ওই ধাতুর একটা অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আমরা কার্বনেট প্রোডাক্টগুলোকে উত্তপ্ত করলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস পেয়ে থাকি। তো উত্তপ্ত করলে 96 গ্রাম অবশিষ্ট, মানে যেটা পাত্রের তলায় এসে জমা হবে, সেই প্রোডাক্টগুলো পাই। এবং মিশ্রণটিতে আমাদেরকে বের করতে বলছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত, অর্থাৎ কার কতটুকু পার্সেন্ট আছে, এই অ্যামাউন্টটা বের করতে বলছে। ঠিক আছে, তো এইখানে আসলে লেফট সাইডে সেরকম কিছু লেখার নাই। প্রথম কথা লিখবো হচ্ছে মিশ্রণের টোটাল ভর, মিশ্রণের ভর সেটা হলো গিয়ে 184 গ্রাম। আর সেকেন্ডলি লিখবা কি, যে অবশেষ, অবশেষ মানে অবশিষ্ট যে সমস্ত পদার্থটুকু নিচে জমা হবে তলানি আকারে, সেটার ভর হচ্ছে 96 গ্রাম। ঠিক আছে, দেখেন এইখানে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে তুমি পাবা হচ্ছে ক্যালসিয়াম ধাতুর অক্সাইড আর পাবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে সেটা উড়ে যাবে, তলানি আকারে জমা হবে কে, এই ক্যালসিয়াম কার্বনেট, এটা পাত্রের তলানি আকারে নিচে জমা হবে। লাস্ট সেকেন্ড আমরা লিখতে পারি কি, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটাকেও যদি তুমি উত্তপ্ত করো তাহলে তুমি পাবা ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটাও আকাশে উড়ে যাবে। তাহলে তলানি আকারে এক্ষেত্রে কী জমা হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি এইবার এটুক তো আমরা লিখতে পারলাম, দুইটা বিক্রিয়া পাইলাম, তার মানে একটা জিনিস কিন্তু কমন মাথার মধ্যে আসা উচিত, যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে এই অবশেষ বলতে বোঝানো হচ্ছে যে দুইটা তলানি জমা হয়েছে তাদের কম্বিনেশনটা বা তাদের কম্বাইন্ড যে ভর সেটা। তো খেয়াল করো, তুমি এটুকু তো লিখলা, এরপরে তুমি চাইলে এখানে লিখে ফেলতে পারো, যদি ভরের হিসেবে আমরা চিন্তা করি, 100 গ্রাম ক্যালসিয়াম হচ্ছে গিয়ে 40, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন 3টা হচ্ছে 48, 40 12 52 আর 3 16 48 100, এইটার মানটা অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতে তোমার মেমোরাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম, এইখান থেকে তুমি পাইছো 40 আর 15, দ্যাট মিনস 40 আর 16, দ্যাট মিনস আমি লিখে ফেলতে পারি একবারে 56 গ্রাম তোমার ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে হচ্ছে 44 গ্রাম তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওটা আমরা লিখবই না। নেক্সট আমরা লিখতে পারি কি, এইখানে হচ্ছে গিয়ে 24 প্লাস 12, দ্যাট মিনস 24 প্লাস 12 প্লাস হচ্ছে 48, কত হয় 24 প্লাস 12 প্লাস হচ্ছে 48, 24 12 48। তো এটা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখি। তো এখানে হচ্ছে 24 প্লাস 12 প্লাস হচ্ছে 48, 84। তাহলে এইটা হচ্ছে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি বিক্রিয়া করো 24 আর 16, দ্যাট মিনস এখানে পাবো আমরা হলো গিয়ে 40, 24 প্লাস 16 40 গ্রাম, 40 গ্রাম পাবো আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমরা হলো প্রথম যে দুইটা প্রোডাক্ট উত্তপ্ত করলে যে দুইটা বিক্রিয়া সেটা লিখতে পারতেছি। এখন খেয়াল করো, আমাদের এইখানে তোমার হচ্ছে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলছিল, তো তুমি ধরে নাও, ধরে নিই ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণে কতটুকু আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে বলতে পারবা, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে 184 মাইনাস x। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যদি x হয় তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ হবে 184 মাইনাস x, কারণ টোটাল মিশ্রণের ভর হচ্ছে কি 184 গ্রাম। তাহলে এখন একটু কালার চেঞ্জ করি, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না যে এইটার অ্যামাউন্ট নিয়েছিলাম আমরা x আর এইটার কতটুকু অ্যামাউন্ট নিয়েছি 184 মাইনাস x। তুমি একটা জিনিস চিন্তা করো, 100 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট নিতা 56 গ্রাম অবশিষ্ট পাইতা,
এক্স গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট নাও তাহলে কতটুকু অবশিষ্ট পাইতা 56 ইন্টু এক্স বাই 100, তাই না? ঐকিক নিয়ম করলে এরকমই আসে। সিমিলারলি 184 মাইনাস এক্স গ্রাম যদি তুমি ম্যাগনেসিয়াম কার্বনেট নিতা তাহলে তুমি কতটুকু অবশিষ্ট পাইতা 84 জন্য পাও 40, তাহলে 184 মাইনাস এক্সের জন্য পাবা 184 মাইনাস এক্স বাই 84। এই হচ্ছে তোমার নিচের ইকুয়েশনটা, মানে আমরা হচ্ছে 100 গ্রামের জন্য পাইছি 56 গ্রাম, তাহলে এক্স গ্রামের জন্য কত পাবো ঐকিক নিয়ম করলে 56/100। সিমিলারলি 184 মাইনাস এক্সের জন্য কতটুকু পাবো, এই দুটো আমরা পেয়ে গেলাম বিটা ভ্যালু। এবং তোমার কোশ্চেনে যেটা বলছে এই পাশেটা একটু মুছি, হ্যাঁ এইটা মুছে দেই, তাহলে হচ্ছে আমাদের পরের পেজে আরেকটা পেজ নিতে হবে না। তো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে দুইটা অ্যামাউন্ট অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুটো কম্বাইন্ড ভ্যালুটা হচ্ছে গিয়ে 96 গ্রাম। তাহলে তুমি তখন লিখবা প্রশ্ন মতে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ অর্থাৎ 56x বাই হচ্ছে গিয়ে 100 প্লাস তোমার হলো 40 ইন্টু 184 মাইনাস এক্স বাই হলো 84, এই দুইটার ভ্যালু হচ্ছে 96। এবার সেটা মুছে দিই, হ্যাঁ এবার সুন্দর মতো করে এটাকে সলভ করতে হবে। তো ক্যালকুলেটর দিয়ে সলভ করলে হয় অথবা তুমি একটু ম্যানুয়ালি করো, আমি ক্যালকুলেটারেই সলভ করি। এইটা ক্যালকুলেটারে সলভ করার একটা ওয়ে আছে, তোমরা হচ্ছে আলফা এক্স ইউজ করতে পারো, লাইক 56 ইন্টু আলফা এক্স দিবা, অবশ্যই হচ্ছে আগে এইরকম যে সাইনটা দ্যাট মিনস অনুপাতের রেশিওটা বানাই নিবা, তাহলে নিজেদের করতে সুবিধা হবে, নিজেদের ম্যাথগুলো বসাইতে সুবিধা হবে। তো লিখি আমরা একটু 56 ইন্টু আলফা এক্স বাই হচ্ছে নিচে কত 100 প্লাস তোমার হলো 40 ইন্টু হচ্ছে 184 মাইনাস এক্স বাই হলো 84, উপরে হচ্ছে দেখো মেইনলি কি করতেছি আমি ক্যালকুলেটার হচ্ছে পুরা যে জিনিসটা আছে না এইটাকে হচ্ছে আলফা এক্সের রেসপেক্টে ঠিক সেম টু সেম ওয়েতে লিখতেছি ক্যালকুলেটারে। আশা করি ক্যালকুলেটারের এই হ্যাক্সটা সবাই জানো যে আমরা যদি এরকম সেমভাবে লিখি ক্যালকুলেটার কিন্তু আমাদের একটা ভ্যালু দিবে, এবং এই যে তোমার ইকুয়াল সাইনটা আছে এটার জন্য কিন্তু তুমি আলফা তারপরে হচ্ছে ইকুয়াল সাইনটা চাপ দিবা, দেন রাইট সাইডে যে 96 আছে সেটা লিখবা, তারপরে শিফট ক্যালক কারণ আমি এখানে একটু ভুল করছি 96 শিফট ক্যালক ডাবল ক্লোনে চাপ দিবা, তাহলে দেখবা যে এক্স এর মানটা তোমাকে দিয়ে দিয়েছে 100। তো এক্স এর মানটা আসলে কিসের ধরেছিলাম আমার মনে আছে, ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট ধরছিলাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট কত হবে, ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট হবে 184 মাইনাস 100, সো অ্যান্সার হবে হচ্ছে 84। এবার পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট হবে এই কতটুকু নিয়েছো 100 গ্রাম, সেটাকে ভাগ করবা হচ্ছে 184 দিয়ে এত পার্সেন্ট, আর পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট যদি বের করতে বলে তো জাস্ট 100 থেকে উপরের ভ্যালুটা বাদ দিয়ে দিলেই পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তো শতকরা সংযুক্তির ম্যাথ সাধারণত বলতে অ্যাডমিশনে অনেকগুলো টাইপের হয়, বাট এই সুন্দর ম্যাথটা বইতে দেওয়া আছে, এবং টোটাল মিশ্রণের মধ্যে কাউন্ট প্রোডাক্টের কতটুকু আছে সেটা তুমি এইভাবে করে বের করে ফেলতে পারো, ঠিক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে অবশিষ্ট বলতে কি বুঝাইছি, অবশিষ্ট বলতে বুঝাইছি যতটুকু অদক্ষিপ্ত হবে কারণ কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। এই 96 গ্রামটা হচ্ছে এই যে অবশিষ্ট যারা পড়তেছে অর্থাৎ তলানি আকারে যারা পড়তেছে তাদের ভর, ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুইটার অ্যামাউন্টকে যোগ করে টোটাল 96, এখান থেকে তুমি এক্স এর মান বা অনুপাতটা বের করবে। নেক্সট ম্যাথ, এইবার আসো আমরা একটা ভেজালের ম্যাথ পাইছি। তো ভেজালের ম্যাথে কি বলছে, ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেটের 250 গ্রামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 730 মিলিমিটার চাপে, এটা দেখো মিটার কিউবে বলছে, মিটার কিউব বলতে আমরা চাইলে লিটারে কনভার্ট করে নিতে পারি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ওই ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ নির্ণয় করো। তার মানে কোশ্চেন পড়ে এইটুকু তো বুঝতেছো যে যতটুকু ক্যালসিয়াম কার্বনেট তুমি নিয়েছো তার থেকে হয়তো বা এই যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে তার সেম বা তার থেকে বেশি অ্যামাউন্ট আমরা পেতাম, এটাই জাস্ট কোশ্চেনে বুঝাইছে, ঠিক আছে। তো এখন তুমি কি করবা, তোমার প্রথম কাজ হচ্ছে দেখো টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, যেগুলো হচ্ছে অন্য টেম্পারেচারে আমাদের এটাকে আগে এসটিপিতে কনভার্ট করে নিতে হবে।
তাহলে চলেন প্রথমে আমরা এটা করে ফেলি যে আমাদের P1 সমান সমান এখানে কত 26 ডিগ্রি সেলসিয়াস। P1 তো টেম্পারেচার হবে, আমি প্রেশার কেন লিখলাম, তাহলে T1 হচ্ছে গিয়ে 26 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস মানে 273 যদি যোগ করো 299, শিট একটুর জন্য 300 হইল না, 299 কেলভিন। দেন প্রেশার হচ্ছে গিয়ে 730 মিলিমিটার পারদচাপের ভ্যালু, 730 মিলিমিটার পারদচাপের ভ্যালু। দেন আমাদের এখানে ভলিউম কোশ্চেনে বলে দিছে কত বলছে 0.0567 মিটার কিউব। তো আমি হলো আগের লেকচারে আপনাদেরকে দেখাইছি যে মিটার কিউব লিটার এই জিনিসগুলোর মধ্যে রিলেশনটা কি, কিভাবে আমাদের যদি একটু মনে করে ট্রাই করেন, সেটা হচ্ছে 1 মিলিলিটার ইকুয়ালস টু 10⁻³ লিটার ইকুয়াল টু 10⁻⁶ মিটার কিউব, অথবা এভাবে লিখতে পারো 1 মিটার কিউব সমান সমান 10⁻³ লিটার। তাহলে মিটার কিউব থেকে যদি আমাদেরকে লিটারে যেতে হয় তাহলে 1000 দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তো 0.567 ইন্টু 1000 তাহলে আসে 55.6 লিটার। এটা কত আসবে 55.67 লিটার। ঠিক এই রিলেশনটা থেকে আসছে। তো আমাদের কাছে ফার্স্টে এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা পরে কি করব, আমরা হচ্ছে প্রথমেই এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা কত হবে সেটা বের করব, এবং এটা খুবই ইজি, আমরা আগেও 2-3 বার করেছি। P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু B of carbon dioxide at STP, V of carbon dioxide at STP and T of carbon dioxide of STP। তাহলে V of carbon dioxide of STP কত হবে, এবার আর P1 V1টা না লিখি কারণ আগে দুইবার একই জিনিস লেখা হয়েছে। 730 মিলিমিটার পারদচাপ ইন্টু 730 মিলিমিটার পারদচাপ ইন্টু P1 এর পরে হচ্ছে V1 দেওয়া আছে। V1 কততে দেওয়া আছে দেখেন, V1 দেওয়া আছে হচ্ছে 55.6 লিটার, ওইখান থেকে বের করা হয়েছে, বাই টেম্পারেচার হচ্ছে 299। এবার এই ক্ষেত্রে আমাদের টি অফ কার্বন ডাইঅক্সাইড 273 আর লাস্টে হচ্ছে পি অফ কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে 760 মিলিমিটার পারদচাপের সমান। এই ভ্যালুগুলো আমরা বসায় ফেলি। তো যথারীতি এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেটারে বসাই আমরা পাবো হচ্ছে 760 মিলিমিটার পারদচাপ 730 ইন্টু 55.6 ইন্টু 273 বাই হচ্ছে 299 ইন্টু 760। তো আলটিমেটলি অ্যান্সার আসতেছে 49, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড আসতেছে 49.726 লিটার। এইটুকু হচ্ছে তোমার অ্যামাউন্ট। দেন এবার আমরা কি করতে পারি, এখন আমাদেরকে দেওয়া আছে যে ওই ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ কত। তুমি এসটিপিতে মানে আমরা যখন একটি ইকুয়েশন লিখে নিচে যে ভর বা লিটার লিখি ওটা আমরা এসটিপিতে যেহেতু লিখে থাকি, তো আমরা আগে এসটিপিতে এটাকে কনভার্ট করে নিলাম আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র দিয়ে। এবার বলছে যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি কি করবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো তাহলে তুমি পাবা হলো ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি, এবং তার সাথে অবশ্যই কার্বন ডাই অক্সাইড। তোমার নৈতিক দায়িত্ব হচ্ছে বিক্রিয়াকে সমতা করা। খেয়াল করো দুইটা ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হলো হাইড্রোজেন সমতাকৃত শেষ, ক্লোরিন সমতাকৃত শেষ, আর অক্সিজেনও সমতাকৃত শেষ। মিনহয়েল কার্বন তো আগের থেকেই সমতাকৃত হয়ে রয়েছে। এবং এইটা আমাদের একটা কঠিন পদার্থ, এটা লিকুইড নিলা, তারপরে তোমার লিকুইড তৈরি হলো, পানি তৈরি হলো এবং গ্যাসিয়াস পদার্থ তৈরি হলো, এটা কঠিন, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভর হিসেবে যদি আমরা লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কথা ছিল, 22.4 লিটার। তুমি নিছো হচ্ছে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের 250 গ্রামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে তোমাকে হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ওইটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য অ্যাকচুয়ালি কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থাকা দরকার বিক্রিয়া পাত্রে, সেই অ্যামাউন্টটা বের করতে হবে। তো চলো বিক্রিয়া ঠিক আগের মতো শুরু লিখে ফেলি। এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, তাহলে তুমি লিখতে পারবা
49.726 লিটার, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 100 ইন্টু 49.72 বাই 22.4 লিটার ক্যালসিয়াম কার্বনেট হতে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি 100 ইন্টু 49.72 বাই হচ্ছে 22.4, অ্যান্সার হবে হচ্ছে 221.964 গ্রাম। দেখেন 250 গ্রাম কিন্তু আসলে লাগে নাই, 221 গ্রাম লাগছে। তার মানে কি অবশ্যই মধ্যে ভেজাল কিছুটা ছিল। তো আমাদেরকে বলছে ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ নির্ণয় করো। অলরেডি একটা অঙ্কে এক্সটেনশানে আমি কিন্তু এটা দেখাই আসছি যে যখন এই টাইপের অঙ্কগুলো থাকে ওরা লাস্টলি আমাদেরকে ভেজালের পরিমাণটা বের করতে বলে, আর ভেজালের পরিমাণটা হবে 250 মাইনাস 221.964। এটাকে বিয়োগ করেন কত পাবেন 250 মাইনাস এইটা, সো দিস উইল বি 28.035 গ্রাম। দ্যাটস ইট। এটা হলো আপনার ভেজালের শতকরা পরিমাণ, অঙ্কের লাস্ট অ্যান্সার। সো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের অলমোস্ট এরকমভাবেই করতে হচ্ছে, ডিফারেন্ট প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম দেওয়া থাকতেছে। আপনি ওটাকে ফার্স্টে এসটিবিতে কনভার্ট করতেছেন, তারপরে আপনি ওইটা দিয়ে আমাদের কোশ্চেনে যেটুকু বের করতে বলছে, কিছু অঙ্কে হচ্ছে ভেজাল নির্ণয় করতে বলছে, কিছু অঙ্কে হচ্ছে বের করতে বলছে সংযুক্তি, কিছু অঙ্কে অন্য কিছু বের করতে বলবে। সো এরকমভাবে ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথগুলো হয়ে থাকবে এবং প্রত্যেকটা ম্যাথ আসলে সৃজনশীলে আসার মতো করেই তৈরি করা। তো আমরা হলো পরের ম্যাথটাতে যাই। এটাও একটা শতকরা সংযুক্তির ম্যাথ। আমরা হচ্ছে অঙ্কটা আমি চাইবো আগের সংযুক্তির ম্যাথের মতো এই ম্যাথটাও সেম টু সেম। তা আপনি প্রথমে ভিডিওটা পজ করে আগে সুন্দর করে ম্যাথটা করেন, তারপরে আমাদের সাথে মিলান, ঠিক আছে? ওকে, তো আমরা হলো কোশ্চেনটা পড়ি যে তোমাকে বলা হয়েছে পটাশিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড এই যে দুইটা যৌগের এত গ্রাম মিশ্রণ, তাহলে এটা হচ্ছে টোটাল মিশ্রণের ভর। এটা হলো টোটাল মিশ্রণের ভরকে তুমি কি করছো সালফিউরিক অ্যাসিড সহযোগে তাপিত করা হলো, মানে বিক্রিয়া করানো হলো, এবং এত গ্রাম ভরের সালফেটের মিশ্রণ উৎপন্ন হলো। মিশ্রণে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি কত? তো অঙ্কটা কিভাবে করব আমরা? ফার্স্টে সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাও, বিক্রিয়ায় তৈরি হবে সোডিয়াম সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। সিমিলারলি আমরা লিখতে পারি পটাশিয়াম ক্লোরাইডকে, এটা একটু নিচে লিখি তাহলে আমাদের জন্যই সুবিধা হবে। সিমিলারলি আমরা লিখতে পারি পটাশিয়াম ক্লোরাইডকে সালফিউরিক অ্যাসিডের রেসপেক্টে বিক্রিয়া করাইলে তুমি পাবা পটাশিয়াম সালফেটের অধক্ষেপ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, উভয় পক্ষ সমতাকৃত হয়ে গেল। ওকে, এবার দেখো আমাদেরকে এখান থেকে কি করতে হবে, সেই প্রতিবার আমরা যে কাজ করি আমাদের প্রথমে ভ্যালুগুলো লিখতে হবে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে তোমার কতটুকু মিশ্রণ পাওয়া গেছে এটা নিয়েই কাজ। তো আমরা হচ্ছে সালফেটের মিশ্রণ বললে জাস্ট এটার ভরটাকে লিখবো, আর এটার ভরকে লিখবো, এটার ভরকে লিখবো। 2 ইন্টু তুমি কি লিখতে পারো, ক্লোরিনের ভর হচ্ছে, সোডিয়ামের ভর কত 23, এবং সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে গিয়ে, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাহলে 23 প্লাস 35.5 এটা তৈরি করে তুমি পাবা হচ্ছে 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস হচ্ছে গিয়ে 16 ইন্টু 4। তাহলে আমরা যদি একটু মানটা বসাই, 23 প্লাস তোমার হলো 35.5, 58.2, যেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 117। এইখানে তুমি চাইলে একবারে লিখতে পারো, তোমাকে দেখাই দিতে হবে না। তুমি যদি অঙ্ক করে করে মেমোরাইজেশনে নিয়ে আসতে পারো দ্যাটস গুড। মেমোরাইজেশন করাটা বলা ভুল, মোটামুটি ক্যালকুলেটর দিয়ে টিপে অ্যান্সারটা বের করেই লিখবা, তোমাকে ডাইরেক্ট এরকম বারবার ব্যাখ্যা করে দেখানো লাগবে না। 32 4 লং 64, সো অ্যান্সার হবে 23 গুণ 2, তারপরে হলো গিয়ে 32, তারপরে হচ্ছে গিয়ে 16 ইন্টু 4, দ্যাট মিন 64, 142 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় 142 গ্রাম সোডিয়াম সালফেট। সিমিলারলি নিচেরটা যদি আমরা লিখি যে আমাদের এখানে পটাশিয়ামের ভর হচ্ছে 39 প্লাস 35.4, যেটা অ্যাকচুয়ালি 149-এর সমান। সো এটা 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তুমি পাবা 39 ইন্টু 2 প্লাস 32
প্লাস 16 ইন্টু 4, দ্যাট মিনস 174। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 174 গ্রাম পটাশিয়াম সালফেট। ঠিক আগের অঙ্কের মতো আমরা দুইটা ডাটা লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ কি, যে আমরা ধরে নিলাম মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে x গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড তাহলে কতটুকু থাকবে 0.9031 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x গ্রাম থেকে আমরা কতটুকু পাবো 142 ইন্টু এক্স বাই 117, আর এখানে আমরা পাবো 0.0931 মাইনাস এক্স গ্রাম থেকে তুমি পাবা কত পাবা 174 ইন্টু 0.0931 মাইনাস এক্স বাই কত 149। এবং আপনাকে বলে দিয়েছে যে এই যে দুইটা পাইলেন, এই দুইটা কিসের অ্যামাউন্ট পাইলেন, এই দুইটা পেলেন হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ভর। এই সোডিয়াম থায়োসালফেট আর পটাশিয়াম থায়োসালফেট এই দুইটা লবণের ভরের যোগফলটা কোশ্চেনে প্রোভাইড করে দিছে 174 মাইনাস 0.091 মাইনাস এক্স বাই নিচে আসবে 149 ইজ ইকুয়াল টু কত আসতেছে 1.07848। সো যথারীতি সেই একই রকম রেশিও সাইনটা দিবেন 142 ইন্টু আলফা এক্স বাই হচ্ছে 117। ঠিক যেভাবে এখানে লেখা আছে এক্সকে সবসময় উপরে রাখবেন, কখনো এক্সকে উপরে ছাড়া নিচে রাখেন না, তাইলে আর কি ক্যালকুলেটর কখনোই ভদ্র আকারে মান দিবে না আপনাকে, আপনার সবসময় উল্টাপাল্টা একটা করে মান দিবে। এক্সকে সবসময় অজানা রাশি বা এক্স বা ওয়াই বা এ যেটাই ধরেন না কেন সেটাকে অলওয়েজ উপরে রাখার ট্রাই করবেন, ঠিক আছে। 1.07848। তো এটাকে আবার এটুকু ঠিক বসানোর পর শিফট ক্যালক দেন হচ্ছে ইকুয়াল। আমি কিন্তু এটা 991 ইএস প্লাস ক্যালকুলেটর ইউজ করতেছি, এইটাতে যেভাবে করে এই আননোন ইকুয়েশনগুলো সলভ আমি সেই ওয়েটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো এখানে এক্স এর মানটা হলো 21.18740। ওকে, এখানে একটু ভুল করছি আমি হচ্ছে এই পাশ থেকে যখন এদিকে গিয়েছি তখন হলো এই মানগুলোকে একটু উল্টায় ফেলাইছি, দ্যাটস ওয়াই অ্যান্সারটা অ্যাকচুয়ালি অনেক বিদ্যুটে আসছে। 0.9031 হবে এখানে। সো এখানেও তাই কোথায় গেল 0. তুমি লিখতে পারবা 0.903 মাইনাস এক্স। ঠিক বাকি সব সেম আছে, জাস্ট আমার ওই মানটা নেওয়া ভুল হয়েছে বিধায় পুরো অ্যান্সারটা অ্যাকচুয়ালি উল্টা চলে আসছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে 0.51979 গ্রাম। এটা কিসে নিয়েছিলাম, এটা সোডিয়াম ক্লোরাইডের অ্যামাউন্ট নিয়েছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি পার্সেন্টেজ অফ সোডিয়াম ক্লোরাইড উইল বি 0.5197 বাই কত টোটাল অ্যামাউন্ট কত 0.9037। এতকে 100 দিয়ে গুণ করবা তাহলে পার্সেন্টেজে কনভার্ট হবে। অ্যান্ড পার্সেন্টেজ অফ পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 100 থেকে জাস্ট এই অ্যামাউন্টটাকে বাদ দিবা, শেষ। এই হচ্ছে দুইটা ম্যাথ। ঠিক সংযুক্তির আগের ম্যাথটা যেভাবে করলাম এই ম্যাথটাও বহু সেমভাবে করতে হবে। ওকে, তো আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটাতে আমরা চলে এসেছি। আমরা মেইনলি যেটা স্টিওসিওমেট্রিক ম্যাথগুলোতে করলাম কয়েকটা ডিফারেন্ট 4টা বা 5টা টাইপের আমি করাই দিলাম। তুমি হচ্ছে হাজারিনাক স্যারের বইগুলো করবা, ওখানে আরও 7 বা 8টা অঙ্ক আছে। প্রত্যেকটা ম্যাথ আসলে সেম জিনিস, তোমাকে কোনো কিছুর ভেজাল নির্ণয় করতে হয়েছে অথবা তোমাকে কিছু একটা বের করতে হয়েছে, এবং প্রত্যেকটা অঙ্কের টাইপগুলো সেম। প্রথমে এসটিপিতে কনভার্ট করো, মানে এসটিপিতে ভলিউমটাকে বের করো, দেন তোমার বিক্রিয়ার ইকুয়েশন লিখো, সমতা করো, এবং তুমি হচ্ছে বাকি ক্যালকুলেশনগুলো ঠিক রৈখিক নিয়মে করবা। আর এই ম্যাথগুলোকে যখন কেউ অবজেক্টিভে ফর্মে যায় তখন বলা হয় যে ভাইয়া আপনি হচ্ছে গিয়ে ওই স্টিওমেট্রিক রিলেশনটা লিখেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে, ভিজুয়ালাইজ করতে ইজিয়ার হবে। বাট আমরা হচ্ছে আজকের লেকচারে জাস্ট এটাকে সিকিউ সেন্টিকই চিনি, এমসিকিউর জন্য আমরা আলাদা করে শিখবো পরবর্তীতে, ঠিক আছে। তো এখন দেখেন লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কটা কি, সোজা বাংলাকে জিনিসটা বুঝি, কারণ তোমাকে কোশ্চেনে যদি বলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে তোমাকে নিজের ভাষায় বুঝায় সুন্দর করে লিখতে হবে। মনে করো তুমি বিক্রিয়ায় এ বিক্রিয়া করছো, এ প্রোডাক্ট ইউজ করছো আর বি প্রোডাক্ট ইউজ করে সি প্রোডাক্ট পাইছো। তো আমরা যদি একটু মান নিই, মানে আরেকটু ডিটেলসে লিখি, তাহলে লিখতে বুঝতে সুবিধা হবে যে হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করে। এটা তো আমরা আজকের প্রথম দিকেই পড়েছি। তো এখানে টোটাল হাইড্রোজেন হচ্ছে 4 গ্রাম
টোটাল অক্সিজেন হচ্ছে 16 দুগুণী 32 গ্রাম এবং তুমি পানি পাবা হচ্ছে এখানে হচ্ছে 16, 18, 36 গ্রাম। সামহাও তুমি হচ্ছে এই বিক্রিয়া পাত্রে যখন বিক্রিয়া ঘটাইছো তখন এইটার নীলা মনে করো হচ্ছে এটার কতটুকু নীলা, এটার নীলা মনে করো 2 গ্রাম আর এটার নীলা হচ্ছে গিয়ে তুমি 20 গ্রাম। তো এখন আমাদের একটা কনসার্ন টপিক হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি কতটুকু হাইড্রোজেন তোমার তৈরি হবে, পানি তৈরি হবে, এটাই হলো আমাদের কনসার্ন। তো এই পানিটা কিভাবে তৈরি হবে, মেইনলি যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এই দুইটা অ্যামাউন্টের মধ্যে চেক করতে হয় যে কার অ্যামাউন্টটা আসলে কম। কারণ তুমি চিন্তা করো তোমার 4 গ্রামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে। তুমি যদি 3 গ্রাম হাইড্রোজেন নাও বিক্রিয়া আর 32 গ্রাম অক্সিজেন নাও, তো 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করা শেষ হলেই তো বিক্রিয়া শেষ, বাকি তো অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে, ওটা তো বিক্রিয়া করতেছে না। তো আমার হাইড্রোজেন যতটুকু আছে ঠিক ততটুকু অ্যামাউন্টের করসপন্ডিংই তো আমি হচ্ছে পানি পাবো, কারণ বাকি যে এক্সট্রা অক্সিজেন তুমি নিয়েছো ওটা তো বিক্রিয়া করার মতো প্রয়োজনীয় হাইড্রোজেনই পাবে না। তো আমাদের বিক্রিয়া পাত্রে যত একাধিক বিক্রিয়ক থাকতে পারে তার মধ্যে যে বিক্রিয়কটার পরিমাণ সব থেকে কম থাকবে বা যে বিক্রিয়কটার মোল সংখ্যা কম হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ বিক্রিয়া পাত্রে যে আগে শেষ হয়ে যায়। ঠিক আছে, মেইনলি মনে রাখতে হবে যে লিমিটিং বিক্রিয়ক কী জিনিস, যে বিক্রিয়া সংগঠিত হওয়ার সময় অথবা বিক্রিয়া পাত্রে যে বিক্রিয়ক পদার্থ কি হয়ে যায় আগে শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক পদার্থ প্রথমে শেষ হয় তাকে আমরা বলি প্রথমে শেষ হয়ে যাবে, তাকে আমরা বলবো হচ্ছে শেষ হয়ে যাবে, তাকে বলা হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এটা হলো আমার লিমিটিং বিক্রিয়কের মেইন জিস টপিক, যে দুইটা বিক্রিয়ক পাত্রে একাধিক বিক্রিয়ক থাকতে পারে, 5, 10টা, 15টা থাকতে পারে, বা যেটা আমাদের লাস্টে যেটাই প্রথমেই শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি আমাদের লিমিটিং বিক্রিয়ক। এবং পয়েন্ট টু বি নোটেড, ওই লিমিটিং বিক্রিয়কের রেসপেক্টেই উৎপাদ বের করতে হবে। তোমার এই টাইপের অঙ্কগুলোতে যেটা হয় মোস্ট অফ দ্য টাইম, এরা হচ্ছে একটা বিক্রিয়ার কোশ্চেন যেটা বানায় সেই কোশ্চেনের মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়ক যদি দুইটা থাকে তাহলে দুইটারই কোনো না কোনো ডাটা তোমাকে প্রোভাইড করবে যার রেসপেক্টে তুমি তার মোল সংখ্যা বের করতে পারবা, এবং ওই মোল সংখ্যাকে সমতা করে তুমি বুঝবা, মোল সংখ্যার সাহায্যে তুমি বুঝবা যে তোমার এই বিক্রিয়া পাত্রে বিক্রিয়কটাকে, লিমিটিং বিক্রিয়কটাকে, সেই লিমিটিং বিক্রিয়ক থেকে তোমাকে বের করতে হবে যে তোমার কতটুকু প্রোডাক্ট তুমি পাইছো এবং তোমার কতটুকু অবশিষ্ট আছে। তো বলতে পারো যে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো বোঝার একটাই ওয়ে, সেটা হলো কোশ্চেনটা পড়ার সাথে সাথে দেখবা কোশ্চেনে যদি দুইটা বিক্রিয়ক থাকে তাহলে দুইটা বিক্রিয়কেরই ডাটা দেওয়া আছে। আগের অঙ্কগুলো চেক করে দেখো, আগে যে 5টা অঙ্ক করিয়েছি এমন কোনো অঙ্ক তুমি পাবা না যে অঙ্কে তোমার যে যতগুলো বিক্রিয়ক আছে সবার আসলে কিছু না কিছু ডাটা দেওয়া আছে, এরকম কোনো অঙ্ক তুমি পাবা না। লিমিটিং বিক্রিয়কের ম্যাথসগুলোর বেলা এই বৈশিষ্ট্যটা খেয়াল করা যায় যে তাদের মধ্যে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিক্রিয়কের কিছু না কিছু ডাটা আছে যাতে তুমি বের করতে পারো লিমিটিং বিক্রিয়কটা কে, এবং তার করসপন্ডিংয়ে প্রোডাক্টের ভর বা আয়তন এবং তার করসপন্ডিংয়ে কতটুকু অবশিষ্ট আছে সেটা তুমি বের করতে পারো। 3টা স্টেপ, প্রথমে হচ্ছে লিমিটিং বিক্রিয়ককে তার জানার জন্য প্রত্যেকের মোল সংখ্যা বের করা, 2 নাম্বার স্টেপ হচ্ছে মোল সংখ্যা বের করার পর তুলনা করা যে কার কতটুকু বিক্রিয়া করবে, সেখান থেকে লিমিটিং বিক্রিয়কটা আইডেন্টিফাই করা, তারপরে হচ্ছে বাকিটা ম্যাথ করা। বাকিটা ম্যাথ বলতে যেটা বললাম প্রোডাক্টের মান বের করা। ওকে, সো অঙ্ক করতে করতে গরমকাল থেকে শীতকাল হয়ে গেল, টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেছে, সো আমি হচ্ছে হুডি গায়ে দিয়ে নিছি। তো এই লেকচারে আজকে আমরা হচ্ছে লাস্ট ম্যাথটা করব, লিমিটিং বিক্রিয়কের লাস্ট ম্যাথ। তো দেখো কি করি, অঙ্কটাতে কি বলছে, যে বলছে হচ্ছে 90 গ্রাম পানিতে তুমি হচ্ছে গিয়ে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তুমি হচ্ছে 81 গ্রাম পানিতে 18.25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড পৃথকভাবে দ্রবীভূত করে দুইটা জলীয় দ্রবণ প্রস্তুত করলা, তারপর দ্রবণ দুটাকে একত্রে মিশাইছো, মিশানোর পর তাপ প্রয়োগ করে শুকানো হয়েছে। এটা হলো আমাদের পুরা ম্যাথ। তো একটু যদি ভিজুয়ালাইজ করাই, যে তোমার কাছে একটা পাত্র আছে এবং তোমার কাছে আরও একটা পাত্র আছে। প্রথম পাত্রে তোমার কাছে টোটাল 90 গ্রাম পানি ছিল এবং দ্বিতীয় পাত্রে তোমার কাছে 81 গ্রাম পানি আছে। এইখানে তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন বানাইছো, এখানে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন বানাইছো। তো দেখো এখানে তুমি টোটাল 20 গ্রাম নিছিলা এবং এখানে তুমি হচ্ছে 18.25 গ্রাম নিছিলা। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা বলছিলাম কিভাবে অঙ্কটা করব। আমরা প্রথমেই আমরা হচ্ছে বিক্রিয়াটা লিখব, দেন হচ্ছে আমরা তাদের রিয়েল আণবিক ভর লিখব, তারপরে দেখব যে এই বিক্রিয়ায় কতটুকু মোল লাগছে, তার বেসিসে আমরা বের করব যে আমাদের লিমিটিং বিক্রিয়কটা কে।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন দুইটা পাত্রকে এই যে দুইটা পাত্রকে যখন আমরা তৃতীয় একটা পাত্রের মধ্যে দুইটার পাত্রেরই হচ্ছে উপাদানকে নিব তখন যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে খেয়াল করো আচ্ছা এখানে একটা দাগ দিয়ে দিব আচ্ছা লাগবে না দেখো তো এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে তুমি বিক্রিয়া করতেছো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমাদের খুবই 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 কমন একটা বিক্রিয়া খুবই পরিচিত একটা বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া করে তোমার তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে পানি ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করো এখন যদি আমি এটার আণবিক ভর লিখি 23 আর হচ্ছে গিয়ে আমরা একটু যোগ করে ফেলাই যে তোমার 23 প্লাস 35 নো 23 প্লাস 16 প্লাস 1 দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে তোমার 40 এটা হচ্ছে 36.5 এখানে তোমার তৈরি হবে হচ্ছে 23 প্লাস 35.5 দ্যাট মিনস ইট উইল বি 58.5 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 18 তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে 58.5 গ্রাম লবণ সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে 18 গ্রাম পানি তৈরি হয় তো খেয়াল করো তুমি একটা মজার জিনিস এখানে দেখতে পাবা যে আমরা এইখানে কতটুকু নিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম এইখানে কতটুকু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি 18.25 গ্রাম যদি তুমি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাকে আলাদা করে বের করো তাহলে দেখবা 20কে ভাগ করতেছো 40 দিয়ে সো অ্যান্সার আসবে 0.5 আবার তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাগ করবা তখন তুমি পাবা হচ্ছে দেখো 18.25 বাই 36.5 সো এটাও অ্যাকচুয়ালি 0.5 পাচ্ছ মজার বিষয় হচ্ছে অঙ্কটা যারা অ্যাকচুয়ালি খুব ভালো করে অবজার্ভ করতে পারে তারা খেয়াল করে দেখবে যে অ্যাকচুয়ালি নাম্বারটা কি হয়েছে তার অর্ধেক হয়েছে দুইটারই অর্ধেক করা হয়েছে যেমন এই ক্ষেত্রে আমাদের কতটুকু এবার ব্যবহার করা হয়েছে 20 গ্রাম এই ক্ষেত্রে আমরা কতটুকু নিয়েছি 18.25 গ্রাম এখানে অ্যাকচুয়ালি লিমিটিং কোনো বিক্রিয়া কি নাই এখানে দুইটা অ্যামাউন্টই অ্যাকচুয়ালি আগেরটার থেকে অর্ধেক হয়ে গেছে তো 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি বিক্রিয়া করাইছো 18.25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে তুমি এবার বলতেই পারতেছো যে এইটারও ঠিক এক্স্যাক্ট তুমি যদি অর্ধেক করো তাহলে তুমি পেয়ে যাবা সোডিয়াম ক্লোরাইডের অ্যামাউন্ট আর এইটার অর্ধেক করলে তুমি পেয়ে যাবা কতটুকু পানি তৈরি হয়েছে খেয়াল করো তোমার প্রথম কোশ্চেনে চাইছে সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যায় যেটার অ্যান্সার হচ্ছে 23.25 গ্রাম 23 হবে আই গেস নট 58.5 কে যদি 2 দিয়ে ভাগ করো 29.25 সরি একটু ভুল গেছে আমরা একটু ঠিক করে ফেলাই পেন তুমি চেঞ্জ হও 29.25 গ্রাম এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের অ্যামাউন্ট এবং পানি কতটুকু তৈরি হয়েছে 9 গ্রাম ওয়েল এই ম্যাথের আরেকটা ছোট পোর্শন আছে বলছে যে শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পীভূত হয় তার মানে আমাদের এই যে 9 গ্রাম পানি উৎপন্ন হইল এই পানিটাকে যদি বাষ্পীভূত করো তাহলে কতটুকু অণু বাষ্পীভূত হবে অঙ্কে আরও একটা অ্যাডিশনাল ডাটা বলছিল যে পুরো পানিটা বাষ্পীভূত হইতে 10 ঘন্টার মতো সময় লাগে এখন মোস্ট অফ দ্য কেস তোমাদের মধ্যে আমি যদি ভাগ করি 50-50% মানুষজন থাকবে যারা হচ্ছে শুধুমাত্র এই যে 9টা দেখতেছো না এই 9 দিয়ে তারা ক্যালকুলেশন করবে মানে তারা বলবে যে 9 গ্রাম পানি বাষ্পীভূত করতে কি পরিমাণ টাইম লাগছে ওয়েল এই অঙ্কে একটা ছোট্ট কারেকশন আছে তুমি যখন দুইটা পাত্রের মিশ্রণ তৈরি করছিলা তখন কিন্তু তোমাকে কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া লাগছিল খেয়াল করছো যে একটাতে 90 গ্রাম পানি নিছিলা আর একটাতে 81 গ্রাম পানি নিছিলা তাহলে মোট পানির অ্যামাউন্ট হবে কত বলো তো আগে ছিল 90 গ্রাম এবং তারপরে তুমি অ্যাড করলে 81 গ্রাম আর উৎপন্ন হইল আরও 9 গ্রাম টোটাল 180 গ্রাম তোমার পানি আছে এই ক্ষেত্রে 9 গ্রাম দিয়ে করলে কিন্তু হবে না বুঝছি তাহলে এখন আমরা এই 180 গ্রাম থেকে এটার মোল সংখ্যাটা সুন্দর করে বের করে ফেলাই পানির মোল সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করব 180 কে তুমি ভাগ করবা 18 দিয়ে সো তোমার এখানে হচ্ছে টোটাল 10 মোল পানি তৈরি হয়েছে এরপরে তুমি লিখতে পারো ঐকিক নিয়মের মতো করে যে টোটাল 10 ঘন্টা বা 3600 সেকেন্ড 10 ঘন্টা বা 3600 সেকেন্ড লেখাটা না প্রতি সেকেন্ডে কি পরিমাণ গেছে তার মানে তুমি এখন লিখতে পারো আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে পারো ভালো করে যে তোমার 10 আওয়ার্স অর আমরা এখানে লিখতে পারি 10 ইন্টু 60 মিনিট 60 সেকেন্ড সো আই থিঙ্ক দ্য অ্যান্সার উইল বি 36000 আই গেস তাই হওয়া উচিত
60 ইন্টু 60 ইন্টু 10 36,000 এত সেকেন্ডে তোমার কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে 10 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টি কজ 1 মোলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা সমান থাকে। তাহলে যদি তোমার লাস্ট অ্যান্সার করতে হয় যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানির অণু বাষ্পীভূত হয়, প্রতি সেকেন্ডে কতটি অণু, তখন তুমি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে 10 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 10 ইন্টু 3600 এবং এটা কাটাকাটি করলে দেখো কত আসে 6.02 ইন্টু 10⁻23 বাই 3600 এটা করলে আসে তোমার 1 পয়েন্ট, জায়গায় তো নাই কই লিখবো, আচ্ছা এখানে লিখে দেখো পানির অণুর বাষ্পীভূত হচ্ছে 1.67 ইন্টু 10⁻20টি প্রতিটি সেকেন্ডে এতগুলো অণু বাষ্পীভূত হয়। তো এই অঙ্কটা হচ্ছে অনেক বছর আগে একবার বইটা আসছিল। তো বেসিক্যালি ম্যাথের মধ্যে মজার কাহিনী একটাই যে যারা খুব ভালো লেভেলে অবজার্ভ করতে পারবে, তো ম্যাথের সংখ্যার দিকে তাকাই পারলে যদি তোমার হঠাৎ করে মনে হয় ও শিট এটা তো অর্ধেক, এই যে এই দুইটা ডাটা দেখলে যদি তোমার মনে হয় এটা জাস্ট একজন মানে 36-এর অর্ধেক বা 40-এর অর্ধেক, তখন তুমি খুব ইজিলি এই ডাটাটা ক্যালকুলেট করে বলতে পারবা। আর পরের অঙ্কটার জন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পাত্রের যে পানির ভরটা সেটাও আমাদের কিন্তু ক্যালকুলেশনে আনতে হবে। ওকে, তো ম্যাথের মধ্য দিয়ে আমাদের আজকের লেকচারটা শেষ হইলো। নেক্সট লেকচারে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে ঘনমাত্রার কনভার্সন বা ইউনিট কনভার্সন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে অনেক টাফ ঘুরায় ম্যাথ দেয়। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি অনেক শর্টকাট শিখবা, বাট টু বি অনেস্ট শর্টকাটগুলোর ম্যাথ তুমি অ্যাপ্লাই করতে খুবই প্যারা খাবা। সো আমি রেকমেন্ড করব নেক্সট লেকচারটা অনেক ভালো করে মনোযোগ দিয়ে পড়বা এবং থিওরির সাথে অ্যালাইন করার ট্রাই করবা, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সেকেন্ড লেকচার। বাই।